আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্কুল ম্যাথমেটিক্সের পক্ষ থেকে আজকের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তো সাথে আছি তোমাদের সিরাজ স্যার। তো আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 11 অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আমরা কথা বলবো। তো স্থানাঙ্ক জ্যামিতিটা আমরা জানি যে আমাদের উচ্চতর গণিতের জ্যামিতি পার্টের মধ্যে অন্তর্ভুক্ত। হ্যাঁ, তো জ্যামিতি পার্টে স্পেশালি যখন শর্ট সিলেবাস হবে বা শর্ট সিলেবাস হচ্ছে সেক্ষেত্রে এই অধ্যায় থেকে কোশ্চেনের রেশিওটা অনেক বেশি এবং অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। হ্যাঁ, তো চলো আমরা আমাদের মেইন কথায় চলে যাই। তো স্থানাঙ্ক জ্যামিতি দেখো, প্রথমতই আমাদের বুঝতে হবে যে জ্যামিতি নিয়ে কথা এখানে, তাই না? তো জ্যামিতি যখনই আমরা শব্দটা শুনতেছি আমরা বুঝতে পারতেছি যে আমাদের এখানে কি চিত্র রিলেটেড বিষয় চলে আসবে। তো চিত্র রিলেটেড বিষয় বলতে কিরকম, যেমন আমরা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদি বিষয় বুঝি, যেটা আমরা জেনারেল ম্যাথে পড়ে আসি। তো আমাদের জ্যামিতি মানে এখানে এরকম চিত্র রিলেটেড বিষয়গুলো চলে আসবে। তো যখনই আমরা এই অধ্যায়টাতে পড়বো, প্রত্যেকটা ম্যাথের মধ্যে আমরা যত সামনে আগাবো আমরা চেষ্টা করবো যে প্রত্যেকটা ম্যাথে যেন চিত্র বুঝে বুঝে, গ্রাফিক্যাল রিলেটেড বিষয়গুলো বুঝে বুঝে ম্যাথগুলো করতে পারি, যেটা আমাদের জন্য বুঝতে অঙ্কগুলো সুবিধা হবে। তো এরপরে আসা যে তাহলে আমাদের এখানে যেটা কথা হচ্ছে যে স্থানাঙ্ক কি। স্থানাঙ্ক মানে কি, আমরা যদি এই ক্রিয়াটাকে দুইটা শব্দে ভাগ করি বাংলায়, তাহলে কি বোঝা যায় যে স্থান যোগ অঙ্ক, তাই না? তার মানে হচ্ছে যে আমরা কোনো কিছুর একটা স্থান বা অবস্থান যদি অঙ্কের সাহায্যে নির্ণয় করি তখন আমরা সেটাকে কি বলি, স্থানাঙ্ক জ্যামিতি বলি। তো এখন আসলে যে স্থানাঙ্ক জ্যামিতি বলতে আসলে কি, একটু বিস্তারিত যদি বলি, আমাদের স্থানাঙ্ক জ্যামিতিটাকে তিন ভাগে আমরা ভাগ করতে পারি। নাম্বার 1, এটাকে আমরা একমাত্রিক বলতে পারি। নাম্বার 2 আমরা এটাকে দ্বিমাত্রিক বলতে পারি। নাম্বার 3 আমরা এটাকে ত্রিমাত্রিক বলতে পারি। দেখো, এবার আসি প্রত্যেকটা নিয়ে আমি একটু আলোচনা করি। তবে আমাদের এই চ্যাপ্টারের মুখ্য যে বিষয় থাকবে সেটা হচ্ছে দ্বিমাত্রিক নিয়ে অ্যাকচুয়াল আলোচনা। হ্যাঁ, তো আমরা জাস্ট তিনটা সম্পর্কে একটু ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা দ্বিমাত্রিক টপিকসে চলে যাব। তো একমাত্রিক বলতে কি, আমরা যদি এটাকে ইংলিশে বলা হয় সাধারণত এটাকে কি বলা হয়, ওয়ান ডাইমেনশনাল। দ্বিমাত্রিক মানে হচ্ছে টু ডাইমেনশনাল। ত্রিমাত্রিক মানে হচ্ছে থ্রি ডাইমেনশনাল। তার মানে একমাত্রিক যখন আসবে তখন তার শুধুমাত্র একটা মান দেয়া থাকবে বা একটা সংখ্যা দেয়া থাকবে, আর যখন দ্বিমাত্রিক তার দুইটা মান দেয়া থাকবে, আর ত্রিমাত্রিক হচ্ছে তার তিনটা মান দেয়া থাকবে। তাহলে একমাত্রিকে যেমন কি, যেমন আমাদের যদি বলা হয় যে 2, এই সংখ্যাটা কোথায় আছে, এই ডিজিটটা কোথায় আছে, তখন আমরা যেটাকে রিপ্রেজেন্ট করি তার সাথে ক্ষেত্রে যেহেতু আমাদের একটাই ভ্যালু দেওয়া, এই জন্য আমরা এটাকে বলতেছি একমাত্রিক। এবং এটাকে যেটার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে সংখ্যা রেখা। এই জিনিসটাকে আমরা কি বলি, সংখ্যা রেখা বলি। সংখ্যা রেখায় কি করা হয়, যে আমরা এই দুই সংখ্যাটা কোথায় আছে এটা যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, তো সর্বপ্রথম আমরা কি করি, যে কোনো একটা রেফারেন্স পয়েন্ট, যেমন ফিজিক্সের ভাষায় বলি যে আমাদের প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামোর প্রয়োজন হয়, যে যার সাপেক্ষে আমরা কোনো কিছুর অবস্থান নির্ণয় করব। একইভাবে আমাকে এই বিন্দুটা বা 2 এই পয়েন্টে যদি আমরা বসাতে চাই, তাহলে আমাকে একটা রেফারেন্স পয়েন্ট দরকার। সেই পয়েন্টটাকে আমরা সাধারণত জিরোর সাপেক্ষে আমরা চিন্তা করি সর্বদাই। তাহলে এই জন্য ফার্স্টে আমরা জিরো পয়েন্টটাকে নিয়ে নিলাম। এখন আসলে এটাকে এর ডানের অংশটাকে বলা হয় পজিটিভ অংশ এবং বামের অংশটাকে বলা হয় নেগেটিভ অংশ বা ঋণাত্মক অংশ। এখন 2, তাহলে এটা কি আমাদের +2। তো যেহেতু এটা +2 তার মানে এটা কোন দিক বসবে, প্লাস দিকে বসবে। এবং কয় ঘর পরে, 2 ঘর পরে। তার মানে আমার এখানে এই যে 1 2, তার মানে এই জায়গাটায় আমার +2 বিন্দুটা আছে। ওকে, তো একইভাবে যদি আমরা বলি যে আমার -3 এই পয়েন্টটা কোথায় আছে, -3 এর কথা যদি আসে, তাহলে দেখো এটা যেহেতু এটা মাইনাস, এটা আসবে কোথায়, আমরা ঋণাত্মক দিকে, তাই না? এবং কয় ঘর, 3 ঘর বামে আসবে। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে এটা হচ্ছে আমাদের -3 বিন্দু। ওকে, তো এই হচ্ছে জাস্ট একমাত্রিকের ধারণা। তো এটা নিয়ে আসলে অবশ্যই খুব বেশি আমাদের এই চ্যাপ্টারে আলোচ্য বিষয় না, শুধু একটু ধারণা দেওয়ার জন্য আমরা কথা বললাম। তো একমাত্রিক মানে এরকম একটা সংখ্যা আমাদেরকে দেয়া থাকবে, সেই সংখ্যাটা আমরা যদি বসাই, যেমন সেটাকে বলা হয় সংখ্যা রেখা। এখন আসলে দ্বিমাত্রিকে, যেটা আমাদের আসলে আলোচ্য বিষয়, আমরা বিস্তারিত আলোচনার সামনে যাচ্ছে, একটু জাস্ট ধারণা দিয়ে নিই। তো দ্বিমাত্রিকে বুঝতে পারতেছে দুইটা ভ্যালু দেয়া থাকবে, এবং এটা কিন্তু আমরা অনেকেই পরিচিত, তাই না? বিভিন্ন গ্রাফ আঁকতে গেলে আমরা কি করি, যে এই বিন্দুগুলা গ্রাফে বসাই। তো যেমন আমাকে বললো যে 2,3 এই পয়েন্টটা কোথায় আছে, ওকে, গ্রাফে কোন বিন্দুতে আছে। তো আমরা জাস্ট একটু যদি ধারণা দিই, তাহলে প্রথম যে বিন্দুটা এটাকে আমরা জানি কি বলা হয়, x এর মান বলা হয়। দ্বিতীয় যে বিন্দুটা তখন সেটাকে বলা হয় y এর মান, অথবা প্রথম এই x এর এটাকে একই সাথে কি বলা হয়, ভুজও বলা হয়, এবং y কে একই সাথে কোটিও বলা হয়। তাহলে আমরা কি বলবো এক্ষেত্রে, যে আমাদের দুইটা ভ্যালু দেয়া থাকবে, x বা y এর মান, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি তার ভুজ বা কোটির মান দেয়া থাকবে। এখন এই বিন্দুটা আমরা গ্রাফে বসাবো কিভাবে, এটাও আমরা অনেকেই জানি। সেক্ষেত্রে আমরা জানি কি করতে হয়,
যে আমাদের এক্স এবং ওয়াই অক্ষ এঁকে নিতে হয়, তাই না? তাহলে এই যে হচ্ছে এক্স অক্ষ, এই যে হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তাহলে খেয়াল করো যে আমার এক্ষেত্রে এক্স এর ভ্যালু কত 2 বা ভুজের মান হচ্ছে 2, তার মানে হচ্ছে আমাকে এক্স বরাবর এবং এক্স এর পজিটিভ দিক বরাবর আমাকে 2 ঘর যেতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের 2 পয়েন্টটা। তারপর হচ্ছে এই যে 3 অর্থাৎ y এর পজিটিভ দিক, যেহেতু +3 তাহলে y এর পজিটিভ দিক বরাবর আমরা 3 ঘর যাব, মানে 1 2 3। তাহলে এই দুইটাকে যদি আমরা মিলাই দেই তাহলে যে পয়েন্টটা মিলতেছে এটাকে আমরা বলতেছি, ধরে নিলাম যে বিন্দুটা লেটস সে p, তাহলে এই p2,3 টাই হচ্ছে ওই বিন্দুটার অবস্থান। সো এই হচ্ছে জাস্ট আমাদের দ্বিমাত্রিক, একটু ধারণা দিলাম, বিস্তারিত আলোচনা সামনে যাচ্ছি এখন। তাহলে এখান থেকে বুঝতে পারতেছি যে আমাদের দ্বিমাত্রিক মানে তার দুইটা মান দেয়া থাকবে, ভুজ এবং কোটির মান। অর্থাৎ ভুজটা হচ্ছে আমার x এর মান এবং কোটিটা হচ্ছে y এর মান। তো সেটাকে আমরা x বরাবর যাব এবং y বরাবর যাব, গিয়ে যে পয়েন্টটা পাবো সেটাকে বলতেছি আমরা হচ্ছে আমাদের ওই বিন্দুর অবস্থান বা স্থানাঙ্ক। এবং এক্ষেত্রে এই জিনিসটা একটা বিষয় আমরা জানি যে x আর y অক্ষ, এবং অবশ্যই x আর y অক্ষ পরস্পর কিভাবে থাকে আমরা জানি, লম্ব ভাবে থাকে, এবং তারা পরস্পর যে দুই বিন্দুতে ছেদ করে এটাকে আমরা বলি কি মূল বিন্দু। এবং এই মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা সব সময় জানি যেটা কি হবে 0,0 হবে। মূল বিন্দুকে আমরা ও দ্বারা প্রকাশ করলাম এবং এক্ষেত্রে এটার স্থানাঙ্ক কি হবে 0,0 হবে। ওকে, তো এটার সাপেক্ষে যেটা বললাম যে আমরা যে ফিজিক্সে যেমন আমাদের প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামোর দরকার যে কার সাপেক্ষে আমি কোনো কিছুর অবস্থানটাকে নির্ণয় করব, একইভাবে যে যে 2 ঘর আমি গেলাম কার সাপেক্ষে কোন বিন্দু থেকে 2 ঘর যাব তার জন্য বোঝার জন্য আমার কি দরকার, মূল বিন্দুটাকে একটা রেফারেন্স বিন্দু বা প্রসঙ্গ বিন্দু হিসেবে আমরা ধরে নিই। তো এই হচ্ছে আমাদের যে মূল বিন্দু থেকে আমরা 2 ঘর ডানে গেলাম এবং হচ্ছে মূল বিন্দু থেকে 3 ঘর উপরে গেলাম আমরা y বরাবর, দেন আমরা p2,3 এই বিন্দুটার অবস্থানটা নির্ণয় করতে পারলাম। ওকে, তো এটা নিয়ে বিস্তারিত কথা আমরা পরবর্তী স্লাইডে আসতেছি। এখন আসলে একটু ত্রিমাত্রিক নিয়ে একটু যদি ধারণা দিই আমাদের, তাহলে ত্রিমাত্রিক যেটা বুঝতেই পারতেছে যে একমাত্রিকে মানে আমার শুধু একটাই ভ্যালু ছিল, দ্বিমাত্রিকে আমাদের কয়টা ভ্যালু ছিল 2টা ভ্যালু ছিল, এবং ত্রিমাত্রিকে হচ্ছে তাহলে আমাকে 3টা ভ্যালু দেওয়া থাকবে। যেমন লেটস সে যে আমার যদি এরকম হয় যেটা 1, তখন 2, 3 তিনটা মান দেয়। তো এই যে 3টা মান দেয় তখন আমরা এটাকে বলি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো এই যে প্রথম মানটাকে আমরা x এর ভ্যালু বলি, সেকেন্ড মানটাকে আমরা y এর ভ্যালু বলি, এবং থার্ড মানটাকে আমরা z এর ভ্যালু বলি। ওকে, তো এখন এই যে এক্ষেত্রে 3টা এক্সিস কিভাবে থাকবে এটা যদি আমরা তোমাদেরকে একটু দেখাতে চাই, দেখো যে 3টা এক্সিস এক্ষেত্রে হচ্ছে পরস্পর লম্ব ভাবে থাকবে। যেমন আমরা 2টা এক্সিসের বেলা কিন্তু আমরা বললাম যে আমাদের হচ্ছে কি যে x আর y ঠিক এরকম ভাবে ছিল লম্ব ভাবে, তাই না? তো x y এবং z যে অক্ষটা 3 ডাইমেনশন, যদি আমাদের বিস্তারিত এই মুহূর্তে এখানে আলোচনার বিষয় না, এটা নিয়ে আমরা পরবর্তী যখন এইচএসসি তে উঠবো তখন বিস্তারিত আসলে আলোচনা আসবে। তো আমরা একটু ধারণা নিচ্ছিলাম যে তাহলে x আর y যেটা একটু আগে আমরা দেখলাম এই যে দ্বিমাত্রিক ব্যবস্থা এরকম ভাবে থাকবে। সো আমরা x বা y বা পজিটিভ বা নেগেটিভ দিক বরাবর আমরা যাব, তাই না? এখন ত্রিমাত্রিকের বেলায় তাহলে কি হবে, 3টা অক্ষের দরকার হবে, যে z এর মানটা আমি আরেকটা অক্ষ বরাবর প্লট করব। তো এই 3টা অক্ষ পরস্পর লম্ব ভাবে থাকবে এবং তারা এইভাবে থাকে, ঠিক আছে? দেখো এই যেটা আমার x এর মান, এটা হচ্ছে আমার y এর মান, এবং এটা হচ্ছে আমার z এর মান। এই যে 3টা এক্সিস দেখতে ঠিক এরকম হবে, বুঝতে পারছি আমরা? তাহলে এই হচ্ছে তখন যে এই যে 1 এর মান, অর্থাৎ আমি x বরাবর 1 ঘর যাব, y এর ভ্যালু 2, তাহলে y এর পজিটিভ দিক বরাবর 2 ঘর যাব, এবং z এর ভ্যালু 3, পজিটিভ ঘর বরাবর 3 ঘর যাব। তো এই 3টা পয়েন্ট যে মিলিত হবে যেই পয়েন্টে, ওটা হবে হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তার অবস্থান। তো যাই হোক, আমাদের আসলে এটা নিয়ে বিস্তারিত খুব বেশি আলোচনা না। তো একটু দ্বিমাত্রিক ভাবে যদি আমরা বলি, ত্রিমাত্রিকের ভাষায় যদি আমরা এখানে চিত্রটা আঁকতে চাই যেটা তোমাদেরকে মাত্র দেখানো হলো, সেক্ষেত্রে এটা কি হবে, এই যে এটা হচ্ছে x এক্সিস, এক্ষেত্রে তো এখানে আমরা 2 ডাইমেনশন এভাবে আঁকা হয়, এটা হচ্ছে y এক্সিস, এবং z টাকে বোঝানোর জন্য এইভাবে আঁকা হয়। হ্যাঁ, এবং এই যে একইভাবে আগের মতো এটা হচ্ছে আমাদের সেই রেফারেন্স বিন্দু বা মূল বিন্দু 0,0। আশা করি এতটুকু আমাদের স্থানাঙ্ক বলতে কি বোঝায় এইটুকু ধারণা আমরা সবাই বুঝতে পারছি। ওকে, সো পরবর্তী আসলে যে পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, এবার হচ্ছে আমাদের যে আলোচনার বিষয় আসলে সেটা হচ্ছে দ্বিমাত্রিক নিয়ে পড়াশোনা। আসলে আমাদের পুরো চ্যাপ্টারটা আলোচ্য বিষয় হচ্ছে দ্বিমাত্রিক। তো এখন এই যে দ্বিমাত্রিক আলোচনা, এটার মধ্যে দেখো তাহলে আমরা যদি বলেছি আমাদের দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, অথবা এটাকে আরো কিছু নাম আছে। সর্বপ্রথম আসলে এই ধারণাটা আমাদের দ্বিমাত্রিকের বা স্থানাঙ্ক ব্যবস্থা ধারণা দিয়েছিলেন বিজ্ঞানী রেনে দেকার্ত। ওকে, তো আমরা যদি তার নামটা একটু বলে লিখি, যে সে প্রথম যে ধারণা দিয়েছিলেন তিনি ছিলেন বিজ্ঞানী রেনে দেকার্ত। এরা ডিস্টার্ব করতেছে কেন, লিখতে গেলে তো চলে যাচ্ছে বারবার, মানে লুজ কানেকশন হয়ে গেছে নাকি? ওকে, তো খেয়াল করো যে আমরা যেটা বললাম যে আমাদের দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সর্বপ্রথম আমাদের যে ধারণা দিয়েছেন তিনি হচ্ছেন বিজ্ঞানী রেনে দেকার্ত। ওকে,
রেনে দেকার্তে। এই যে তার নাম, যে তার নাম অনুসারে পরবর্তীটাকে আরেকটা নামে বলা হয়, এই যে রেনে দেকার্তে লাস্টে যে কার্তে, তার নাম অনুসারে পরবর্তীটাকে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাও বলা হয়। সো দ্বিমাত্রিকের আরো নাম, স্পেশালি আমরা দ্বিমাত্রিক না, আমরা যেটাকে শুনবো সেটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, বা এটাকে আরো বলা হয় আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, একই কথা। তাহলে আমরা নামটা আসলে বুঝতে পারছি আশা করি, যে আমাদের দ্বিমাত্রিক বা হচ্ছে আয়তাকার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, আচ্ছা, তো এখন আসলে যে আমাদের দ্বিমাত্রিকে যেটা নিয়ে একটু আগে আমরা আলোচনা করতেছিলাম, আবার একটু দেখো যে কোনো একটা পয়েন্ট আমরা বিবেচনা করছিলাম, কি বলো, যে P2, 3। ওকে, তাহলে এই বিন্দুটাকে আবারও আমরা যদি আসি গ্রাফে, এখানে একটু প্লট করি, তাই না? এই বিন্দুটা কোথায় আছে? এই যে পজিটিভ x, এটা হচ্ছে আমাদের পজিটিভ y, এবং এক্ষেত্রে দেখো x এর ভ্যালু কি +2, তাই না? তার মানে আমাদের x এর এটা মূল বিন্দু, আমরা বললাম যেটা মূল বিন্দু হচ্ছে কত, 0,0, প্রসঙ্গ বিন্দু বা যার সাপেক্ষে আমরা আসলে মানগুলোকে নিব। তো পজিটিভ x বরাবর কয় ঘর যেতে হবে বলো, 2 ঘর, এবং পজিটিভ y বরাবর কয় ঘর যেতে হবে আমাকে, 3 ঘর। তো এই যে বিন্দু দুইটাকে যখনই আমরা মিলাই দিব, তখন যে পয়েন্টটা আমরা পাবো সেটাকে আমরা কিন্তু একটু আগে বললাম, যেটা হচ্ছে আমাদের P2, 3। ওকে, এখন এখান থেকে একটু ধারণা নিলাম, এবার এখান থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ আমাদের পরীক্ষা আসবে, সেটা যদি একটু দেখি, খেয়াল করো। তো এই যে এতটুকু, এটা কয় ঘর গেলাম আমরা, বলো 2 ঘর গেলাম, তাই না? তাহলে একইভাবে এইটুকু যদি 2 হয়, অর্থাৎ আমরা যদি একটা নাম দিই, ও এটাকে ধরো লেটস সে a, এবং এটাকে আমরা পয়েন্টটাকে নাম দিলাম b, তাহলে অবশ্যই আমাদের ও এ আমরা কয় ঘর গেলাম, 2 ঘর, তাহলে এতটুকু কি অবশ্যই সেই 2 ঘরই, তাই না? একইভাবে আমাদের এখানে এই বরাবর কয় ঘর গেলাম আমরা, 3 ঘর, তাহলে এইটুকু 3 ভ্যালু কত, 3 বা 3 একক, তাহলে অবশ্যই এইটুকু যেটা আমাদের পি, এইটুকু কত, 3 একক, তাই না? এই জন্য দেখো আমাদের খেয়াল করো, তাহলে একটা কথা আমরা বলতে পারি, এখন প্রশ্ন যেটা করা হবে আমাকে, যে এক্স অক্ষ থেকে কোন একটা বিন্দু আমাকে দিয়ে দেওয়া হবে, যে এরকম একটা বিন্দু, লেটস সে আমরা ক্লাস শেষে আসলে এটা উদাহরণ কিছু দেখার চেষ্টা করব, তো এই বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরে, তাহলে দেখো তো এক্স অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কত, আমরা 3 একক বলতে পারবো, অথবা যদি আমাকে বলে ওয়াই অক্ষ থেকে বিন্দুটা কত দূরে, কত একক বলতে পারবো, আমরা 2 একক বলতে পারবো, তাই না? এখন কথা হচ্ছে যে আমরা একটু যদি এত চিত্র না দিয়ে একটু ইজিলি বোঝার চেষ্টা করি, তাহলে খেয়াল করো তো, যখন আমাকে বলা হয়েছে যে এক্স অক্ষ থেকে কত দূরে, তখন 3, এবং 3টা কোথায় ছিল, তার ওয়াই বিন্দুতে। ওয়াই কে আমরা কি বলছিলাম একটু আগে, এটা হচ্ছে আমাদের কোটি, তাই না? এটা হচ্ছে আমাদের কোটি। একইভাবে খেয়াল করো, যে যদি আমাকে বলে ওয়াই অক্ষ থেকে কত দূরে, সেটা কি 2, এবং 2টা কোথায় ছিল, তার ভুজের ঘরে, তার মানে এটাকে কিন্তু একটু আগে আমরা যেটা বললাম ভুজ বলেছিলাম। এখন খেয়াল করো, তাহলে এই দুইটা কথা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে নাম্বার 1, যে আমাদের সহজভাবে যদি বলি, যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব যদি বলে, এক্স অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব, তাহলে সেটাকে আমরা কি বলবো, ওই বিন্দুর কি বলবো আমরা, কোটির মান, তাই না? যেটা আমরা সহজে মনে রাখবো এখন, যে কোনো একটা বিন্দু দিয়ে আমাকে যদি বলে যে ওই এক্স অক্ষ থেকে ওই বিন্দুর দূরত্ব কত, তাহলে আমরা বলবো তার মানটা কি কোটি, বা আমরা কি বলবো, কোটি বলতে আমরা বুঝি ওয়াই। একইভাবে এখানে আমাদের আরেকটা কথা হচ্ছে কি, যদি আমাকে বলে সেম ভাবে ওয়াই অক্ষ থেকে কত দূরে, তাহলে সেম ওয়াই অক্ষ হতে কোনো বিন্দু দূরত্ব, তাহলে সেটা কি হবে, তার হচ্ছে আমরা যেটা বললাম যে ভুজ বা কি এক্স এর মান, তাই না? এখন দেখো এই জিনিসটা যে আমাদের খুব সহজে আমরা মনে রাখতে হবে, যখন আমাকে এক্স এর কথা বলে, এক্স অক্ষ থেকে বলবে, তখন কিন্তু এখানে আমরা ওই বিন্দুর ওয়াইটাকে নিব, তাই না? খুব সহজ হবে। অর্থাৎ উল্টা বিপরীত ভাবে, যদি আমাকে বলে এক্স অক্ষ থেকে কত দূরে, তাহলে আমরা ওই বিন্দুর কি নিব, কোটি বা ওয়াই এর মানটাকে নিব। আর যদি বলে আমাকে ওয়াই অক্ষ থেকে কত দূরে, তাহলে আমরা ওই বিন্দুর কি নিব, এক্সটাকে নিব। খুব সিম্পল, তাহলে আমরা বলবো যে ওয়াই অক্ষ থেকে কত দূরে, সেটা হচ্ছে তার এক্স এর বা ভুজের যে মান। তাহলে এক্ষেত্রে এখন দেখো, এত কিছু না বুঝে যদি আমরা সহজেই বলি P2, 3, এই বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরে, তাহলে এক্স অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কত, ওয়াই এর ভ্যালু 3। যদি বলে ওয়াই অক্ষ থেকে কত দূরে, তাহলে তার এক্স এর মান মানে 2। খুব সিম্পল। এখন এখানে আমাদের একটা কথা আছে, সেই কথাটা হচ্ছে দেখো, যে স্থানাঙ্ক ব্যবস্থায়, যেটা একটু পরে পরবর্তী আমরা আলোচনা আসতে পারি, স্থানাঙ্কগুলো কিন্তু সবসময় পজিটিভ দিয়ে বলছি, কিন্তু নেগেটিভ হতে পারে, তাই না? যেমন আমার কি হতে পারে, যে আমার পি পয়েন্টটা 2, 3 না হয়ে -2, -3 হতে পারতো। ওকে, এখন এই ক্ষেত্রে আমাদের খেয়াল করো, তো এখন যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এক্স অক্ষ থেকে দূরত্ব কত, তাহলে কিন্তু আমরা জানি যে ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মান কত, আমাদের হচ্ছে -3, তাই না?
তাহলে এখন কি আমরা বলবো তাহলে যে তার ওয়াই এক্স অক্ষ থেকে তার দূরত্ব কত -3। এখন একটা বিষয় খেয়াল করো, হ্যাঁ এটুকু পর্যন্ত আমাদের ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমরা জানি যে দূরত্ব কিংবা দৈর্ঘ্য কখনো কি হতে পারে না, ঋণাত্মক হতে পারে না। এই জন্য আমরা তার কি বলবো, তার শুধু যখনই এমসিকিউতে আমাদের বলবে যে এক্স অক্ষ থেকে কত দূরে, তখন কিন্তু আমরা তার শুধু মানটাকে বলতে হবে, ঠিক আছে? তখন আমরা কিন্তু তার চিহ্নকে কাউন্ট করলে হবে না, কারণ দূরত্ব বা দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হতে পারে না। ওকে, তো এই ক্ষেত্রে এটা করার জন্য আমাকে যেভাবে রিপ্রেজেন্ট করি আমরা, যে এই নেগেটিভ ভ্যালুটাকে অ্যাভয়েড করি। এখন খেয়াল করি যেটা যে এমসিকিউ করার সময় তোমাদের অপশন দুইটাই থাকবে, দেখবা যে তোমার অপশনে -3ও দেওয়া আছে, 3ও দেওয়া আছে। তো আমি কিন্তু তখন এবং তোমাকে ভুল করানোর জন্য যেটা করা হবে যে -3 অপশনে দেখবে যে একদম শুরুতেই দেওয়া আছে, তো তুমি তো ভাববা যে হ্যাঁ এটা বলছে তো এক্স অক্ষ থেকে দূরত্ব y -3 জায়গায় ফেলবো, যেটা করা যাবে না। হ্যাঁ, এর জন্য খেয়াল করতে হবে যে আমার দূরত্ব বললে কি নিব, শুধু তার মানটাকে অর্থাৎ পজিটিভ ভ্যালুটাকে নিতে হবে। তো এই জন্য যেটাকে করা হয়, এটাকে পজিটিভ বানানোর জন্য যেটা আমরা করা হয়, অনেকে হয়তো জানি এই জিনিসটাকে, তখন এখানে একটা এরকম সমান্তরাল চিহ্ন দুই ক্ষেত্রে দেওয়া হয়, যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে পরম মান বা হচ্ছে মডুলাস বলা হয়। তো মডুলাস দিয়ে কি বোঝায়, যে যেমন আমাদের মডুলাসের অর্থ হচ্ছে যে আমাদের এই যে মডুলাস অফ যদি আমরা বলি -3, এর মানে হচ্ছে তার শুধু কি হবে, মানটা চলে আসবে, হ্যাঁ তার মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এতটুকু জাস্ট আমরা ধারণা রাখি যে মডুলাস দিয়ে আমাদের কি হবে, যে তার যে ঋণাত্মক যে মানটা, ঋণাত্মক মানটা কি হয়ে যাবে, চলে যাবে, তার কি হবে, শুধুমাত্র তার ভ্যালুটাকে ইন্ডিকেট করে। সেম ভাবে যদি বলা হয় মডুলাস অফ -2 ইকুয়ালস টু, তাহলে কি 2, আর যদি সেটা অটোমেটিকলি প্লাস হয় তাহলে সেটা প্লাস আসছে, তাহলে তার কোনো প্রবলেমই নেই, তাহলে হচ্ছে শুধু 2 হবে। আশা করি আমরা এতটুকু বুঝতে পারছি। এই জন্য তাহলে সহজভাবে এইটুকু আমাদের যে সামারি কথা, খুবই ইম্পর্টেন্ট যে কথাটা আমরা যদি খেয়াল করি, এটাই হচ্ছে আমাদের এইটুকুর মধ্যে শেখার বিষয়, যেটা আমাদের এমসিকিউ তে পরীক্ষায় আসবে। আমরা ক্লাসের সাথে দেখার চেষ্টা করব। ওকে, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউ দেখবা যে 1 মার্ক প্রায় থাকবেই। তাহলে আমরা কি বলবো এই ক্ষেত্রে, যে যদি বলা হয় আমার এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব, তাহলে কি বলবো আমরা এটাকে তার ওয়াই এর মান। আমি যদি বলবো ওয়াই অক্ষ থেকে দূরত্ব, তাহলে তার কি বলবো আমরা এক্স এর মান। তাহলে অবশ্যই খেয়াল করতে সেক্ষেত্রে মডুলাস ইউজ করতে। তো আমরা যে আরো একটা এক্সাম্পল বলি, ধরো আরেকটা এক্সাম্পল বলি আমরা এক্ষেত্রে, ধরো আরেকটা এক্সাম্পল দেখাই, যে ধরো আমাদের পি, এটাকে আমাদের বললো একটা পয়েন্ট কত, যে 1, -7। ওকে, তাহলে এখন আমাকে যদি বলে যে এক্স অক্ষ থেকে কত দূরে, তার ওয়াই এর মান কত আমাদের -7, কিন্তু এটা কি বললে হবে না, আমরা বলছি যে দুই পাশে মডুলাস ইউজ করতে হবে, মানে শুধু তার কি নিতে হবে, মানটাকে নিতে হবে। ওকে, শুধু 7 বা 7 একক বলতে হবে। ওকে, তো একই ভাবে যদি আমরা বলি যে ওয়াই অক্ষ থেকে কত দূরে, তাহলে ওয়াই অক্ষ থেকে তার এক্স এর মান, এটা তো আমাদের অলরেডি প্লাস আছে, এক্ষেত্রে তো কোনো প্রবলেমই নেই। তো এটা কত হবে, 1 একক। আশা করি এরকম এমসিকিউ আমরা আসলে সমাধান করতে পারবো। ওকে, তো ঠিক আছে, চলে আমরা নেক্সট পরবর্তী যে আমাদের টপিক, সেই টপিকসে চলে যাই। হ্যাঁ, তো এখন এই অধ্যায়ে আমাদের আসলে মেইন ম্যাথে যেটা করতে হবে, এরকম আমরা তো একটা বিন্দু নিয়ে আমরা ধারণা দেখলাম। হ্যাঁ, তো আমাদের এরকম দুইটা বিন্দু দেওয়া থাকবে, তার মধ্যবর্তী দূরত্ব আমাকে নির্ণয় করতে। তার আগে এটা বুঝতে গেলে আমরা একটু হচ্ছে চতুর্ভাগের একটু ধারণা নিয়ে আসি, যে চতুর্ভাগ সম্পর্কে চিহ্নগুলা কিভাবে হয়। হ্যাঁ, এটা অনেকে আমাদের জানা আছে। চতুর্ভাগ, তাহলে চতুর্ভাগ আমরা জানি, চতুর্ভাগ কোনটাকে বলা হয়, এই যে এক্স আর ওয়াই পরস্পর লম্বভাবে যখন ছেদ করলো, তাই না, এক্স অক্ষ ওয়াই অক্ষ, কোন যে বিন্দু ছেদ করে এটাকে আমরা জানি কি বলা হয়, মূলবিন্দু। তো এটা হচ্ছে আমাদের এক্স প্রাইম বলা হয়, অর্থাৎ নেগেটিভ এক্স অক্ষ। এটাকে ওয়াই প্রাইম বলা হয়, এটা হচ্ছে নেগেটিভ ওয়াই অক্ষ। এখন খেয়াল করো যে আমাদের যদি আমরা এক্স এই প্রথম চতুর্ভাগের চিহ্নগুলো, তাহলে এটাকে আমরা সবাই জানি, এটা কি বলা হয়, প্রথম চতুর্ভাগ। ওকে, এটাকে কি বলা হয়, দ্বিতীয় চতুর্ভাগ। এটাকে বলা হয় আমাদের হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এবং এটাকে বলা হয় চতুর্থ চতুর্ভাগ। এখন দেখো ক্ষেত্রে খেয়াল করো যে প্রথম চতুর্ভাগে তাহলে আমাদের মানে চিহ্নগুলা কি হবে, এক্স বা ওয়াই এর সিম্বল মানে চিহ্নগুলা কি হবে। খেয়াল করো, তুমি এই চতুর্ভাগে যদি যেতে চাও, এক্স এর কোন দিকে যেতে হবে, পজিটিভ দিক, ওয়াই এর কোন দিকে যেতে হবে, পজিটিভ দিক, তার মানে দুইটাই কি ভ্যালু হইতে হবে, পজিটিভ হইতে হবে। ওকে, একইভাবে যদি আমরা দ্বিতীয় চতুর্ভাগের কথা বলি, দেখো ফার্স্টে এক্স বরাবর আসতে আমরা জানি এক্স এর কোন দিকে আসতে হবে, নেগেটিভ, তাহলে এক্স এর মান নেগেটিভ। দেন যেতে হবে কি পয়েন্ট থেকে ওয়াই এর পজিটিভ দিকে, তাহলে ওয়াই এর কি হবে, পজিটিভ, তার মানে মাইনাস কমা প্লাস হবে। একইভাবে যদি আমাদের তৃতীয় চতুর্ভাগে হয়, তাহলে কি হবে, এক্ষেত্রে ফার্স্টে এক্স বরাবর আসবো নেগেটিভ দিকে, দেন ওয়াই বরাবর যাবো নেগেটিভ দিকে, তাহলে আমরা এই চতুর্ভাগে আসবো, তাহলে এক্ষেত্রে কি বলা হয়, মাইনাস কমা মাইনাস বলা হয়। আর যে চতুর্থ চতুর্ভাগে ফার্স্টে আমরা এক্স এর বরাবর যাবো প্লাস ঘরে, তার মানে এক্স এর মান প্লাস, এবং দেন যাবো হচ্ছে ওয়াই এর নেগেটিভ দিকে, তাহলে এই জন্য আমরা বলবো মাইনাস। এই হচ্ছে আমাদের চতুর্ভাগের সিম্বল। তো এইভাবে আমরা জানি যে আমাদের যে যখন বলা হবে যে পি, এমসিকিউ তে এইভাবে আসতে পারে যে পি হচ্ছে আমাদের 4, -1, এটা কোন চতুর্ভাগে অবস্থান করতেছে। ওকে, তো এটা কিন্তু আমাদের মুখস্থ করার কোনো বিষয় না, আমরা এটা চিন্তা করলেই পারবো। দেখো এক্স এর মান প্লাস, তাই না, তাহলে আমাদের এইভাবে চিন্তা করবো আমরা যে এক্স কি হবে, প্লাস বরাবর যাব,
দেন ওয়াই কি মাইনাস, তাহলে নেগেটিভ দিকে আসবে, তাহলে এটা কোন চতুর্ভাগে পড়বে? চতুর্থ চতুর্ভাগে। তার মানে এই যে প্লাস কমা মাইনাস এটা কোন চতুর্ভাগে? চতুর্থ চতুর্ভাগে। এইভাবে আমাকে আরেকটা হচ্ছে যে কোনো বিন্দু দিয়ে সেকেন্ড এমসিকিউতে কোন চতুর্ভাগে আছে সেই চতুর্ভাগ সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা। ওকে, তো আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। ওকে, তাহলে এবার আসো যে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা বলতেছিলাম যে আমাদের যেটা করতে হবে যে অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে দুইটা বিন্দু আমাদেরকে দেয়া থাকবে, তো ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বা দৈর্ঘ্যটা কত এটা হচ্ছে আমাকে নির্ণয় করতে হবে। ওকে, তো আসো আমরা যদি স্থানাঙ্ক বিষয়গুলো একটু ভালো করে বুঝি তাহলে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, ধরো আমাদের এই যে আমাদের আগের মতোই গ্রাফে আমরা কি দেখতেছি একটু খেয়াল করো যে দুইটা পয়েন্ট আমরা বিবেচনা করলাম। ধরো এই একটা পয়েন্ট এখানে আছে, লেটস সে কে এখানে আছে এই পয়েন্ট। হ্যাঁ, তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক আমরা কত ধরে নিলাম? সবকিছু আমরা প্রথম চতুর্ভুজ ধরে কাউন্ট চিন্তা করেছি যে x1 হচ্ছে y1। ওকে, তাহলে আরেকটা পয়েন্ট আমরা ধরো এখানে কনসিডার করলাম যে লেটস সে কে এটা হচ্ছে b এবং এটা এরিয়া হচ্ছে কত? x2, y। ওকে, তাহলে এখন খেয়াল করো যে এই মাত্রই আমরা শিখে আসলাম এখন x1 y1 এটার অর্থ কি? তাহলে যে আমার x অক্ষ থেকে এই বিন্দুর যদি দূরত্ব বলে তাহলে আমরা কি শিখলাম? x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কি হবে? তার y, মানে y এর জায়গায় কত আছে বলো? y1। একইভাবে y অক্ষ থেকে তার দূরত্ব যেটা এই যে এতটুকু, এটুকু আমরা কি বলবো বলো? তার হচ্ছে ভুজ, তার মানে এটাকে আমরা কি বলবো? x1 বলবো, তাই না? তো এখন এক্ষেত্রে আমরা যেটাকে নাম দিই a ছিল, এই পয়েন্টটাকে আমরা একটা বোঝার জন্য a প্রাইম নাম দিলাম। একইভাবে বলো যে এই যে বিটা যে পয়েন্টে আছে তাহলে বিটা x অক্ষ থেকে তার যে দূরত্ব, বাঁকা হয়ে গেছে, দেখো যে x অক্ষ থেকে তার যে দূরত্ব তাহলে সেটা কত হবে আমাদের? x অক্ষ থেকে দূরত্ব কি? তার y, তার মানে এই যে এতটুকুর ভ্যালু এটাকে আমরা কি বলবো? তার y বলতে, তার ওই পয়েন্টের y কত? y2। একইভাবে এই y অক্ষ থেকে তার দূরত্ব যদি আমাকে বলা হয়, মানে এই যে দূরত্বটা যদি এতটুকু বলা হয় তাহলে এটা কি হবে? তার হচ্ছে আমাদের x, তাই না? তার ভুজ মানে x। এখন আমাদের আসলে দরকার ছিল কি, আমরা আসলে যে প্রশ্নটা আমাদের কি বের করতে চাচ্ছিলাম, আমরা বের করতে চাচ্ছিলাম কিন্তু a থেকে b এই ডিসটেন্সটা। ওকে, এখন আসো যে এই ডিসটেন্সটা আমরা কিভাবে বের করবো? আমরা একটু নামগুলো যদি আবার দিই, এটা b ছিল, এটাকে আমরা ধরলাম b প্রাইম। ওকে, এটাকে আমরা একটা নাম দিলাম যে লেটস সে এটা হচ্ছে কি আমাদের m, এটা হচ্ছে আমাদের n। ওকে, বিভিন্ন নাম আমরা দিলাম। ওকে, এখন খেয়াল করো যে এখান থেকে অর্থাৎ এই বিন্দু থেকে যদি আমি এই যে b প্রাইম রেখার উপরে একটা কি টানি? লম্ব টানি, তার মানে এই যে আমাদের এটা লম্ব টানা হলো। তাহলে এক্ষেত্রে বলো তো একটু দেখি আমরা এটা বুঝতে পারি কিনা যে x1 এটা, তাই না? যে আমাদের am এইটুকু ছিল x1, তো এইটুকু x1 মানে কিন্তু আমরা জানি তো এটাও তো x1, তাই না? এটা x1 মানে এটাও হচ্ছে কত? হচ্ছে x1। একইভাবে আমাদের এই পুরাটা n থেকে b এইটুকু হচ্ছে x2, তার মানে আমাদের এই যে মূল বিন্দু যেটা o থেকে আমাদের হচ্ছে b যেটা, এটাও কতটুকু? আমাদের x2, তাই না? বুঝতে পারতেছি আমরা। ওকে, তাহলে খেয়াল করো তো যে এতটুকুর ভ্যালু যদি হয় আমাকে x1 আর এতটুকুর ভ্যালু যদি হয় x2, তাহলে আমাদের এই যে এখানে a থেকে b প্রাইম এইটুকুর ভ্যালু কত বলতে পারবো আমরা? x2 মাইনাস হচ্ছে x1, তাহলে কিন্তু আমরা এই ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে এটাকে আমরা কত বলতে পারি বলো? x2 মাইনাস হচ্ছে x1। ওকে, তাহলে খেয়াল করো যেহেতু আমরা এখান থেকে লম্ব টানলাম অর্থাৎ a থেকে ধরো এইটাকে আমরা একটা নাম দিলাম, ধরো কি দিব? ধরো x লেটস সে, বা x না অন্য একটা নাম দিই, ধরো কত দিতে পারি? ধরো এম এন ওখানে আমরা দিলাম, এক্ষেত্রে আমরা ধরো হচ্ছে কিউ দিলাম, লেটস থেকে হচ্ছে কিউ। তাহলে আমাদের খেয়াল করো যে আমাদের এই কিউ এই ভ্যালুটা কত হবে? এই যে এতটুকুই তো, তাই না? তাহলে এইটুকু ভ্যালু কত ছিল? x2 মাইনাস x1, তাহলে এই যে এতটুকু ভ্যালু কত পাবো আমরা? x2 মাইনাস x1। ওকে, একইভাবে খেয়াল করো যে আমাদের এইটুকু ভ্যালু কত ছিল? এইটুকু ছিল কিন্তু যে আমাদের a থেকে a প্রাইম এটা ছিল y1, b থেকে b প্রাইম এইটুকু হচ্ছে y2। তাহলে এই যে যদি আমাকে বলা হয় b থেকে q মানে এতটুকুর ভ্যালু কত, তাহলে দেখো যে এই যে y2 আমাদের এইটুকু, তাই না? তাহলে y2 থেকে যদি এতটুকু y1 টা আমরা বাদ দিই তাহলে কিন্তু এইটুকু ভ্যালু পাই। তাহলে এইটুকু ভ্যালু আমরা কি বলতে পারি বলো? y2 মাইনাস y1। আশা করি এতটুকু আমরা সবাই বুঝতে পারছি। এখন খেয়াল করো যে আমাদের আসলে উদ্দেশ্য, ওটা মুখ্য উদ্দেশ্য কি ছিল? যে আমাদের মুখ্য উদ্দেশ্য ছিল যে a থেকে b এতটুকু ab এর ভ্যালু বের করা। দেখো তো এখানে কি একটা ত্রিভুজ তৈরি হলো না? দেখো তো আমরা যদি একটু বলি এখানে কি হয়েছে আমাদের, দেখো তো একটা ত্রিভুজ তৈরি হয়েছে না মাঝে? কি ত্রিভুজ? এ বি কিউ, একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু আমরা লম্ব টানছি বলছি। তাহলে দেখো তো এই সমকোণী ত্রিভুজটাকে আমরা কি করতে পারি? সমকোণী ত্রিভুজ মানে সবাই জানি আমরা কি হয়, পিথাগোরাসের সূত্র বা উপপাদ্য অ্যাপ্লাই হয়। সমকোণীর বেলা আমরা কি জানি সবাই? অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এক্ষেত্রে খেয়াল করো অতিভুজটা কি আমাদের? এ বি, তাই না? তাহলে এ বি স্কয়ার সমান সমান আমরা কি বলতে পারি? আমাদের লম্ব কি হচ্ছে আমাদের? বি কিউ, তাই না? লম্ব হচ্ছে আমাদের বি কিউ স্কয়ার প্লাস আমাদের হচ্ছে দেন কি হচ্ছে আমাদের ভূমি। তাহলে এক্ষেত্রে ভূমি কত? ত্রিভুজের এ কিউ। তাহলে আমাদের এটা কত লিখবো আমরা? এ কিউ স্কয়ার। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের তো লাগবে এ বি, তাহলে এ বি সমান রুট ওভার, আমরা এটা বলে দিতে পারি, তাই না? যে রুট ওভার বি কিউ স্কয়ার প্লাস এ কিউ। এখন খেয়াল করো যে বি কিউ যেটা, বি কিউর ভ্যালু আমরা কত বের করে নিয়ে আসছিলাম? y2 মাইনাস y1। তাহলে আমরা এক্ষেত্রে বল বি কিউর ভ্যালু কি বলতে পারি? y2 মাইনাস y1। তো এটাকে একটু প্লাসই তো, একটু পরে লিখলাম, ধরো যে y2 মাইনাস y1, এটা পরে লিখলাম, এটাকে আগে লিখতেছি।
ওকে, জাস্ট এক্সটাকে আগে লেখার জন্য। এখন খেয়াল করো যে এ কিউ, এ থেকে কিউ এতটুকুর ভ্যালু আমরা কত বের করে আনছিলাম, এই যে x2 মাইনাস x1। তাহলে আমরা এক্ষেত্রে কত বলতে পারি বলো, x2 মাইনাস x1। তো এই হচ্ছে আমাদের এই যে ab, যেটা আমাদের এই দূরত্ব, এই দুই বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা পেয়ে গেলাম। তো এই সূত্র দিয়ে আমরা কি করব, দুইটা বিন্দুর মধ্যে যদি স্থানাঙ্ক আমাকে দেয়া থাকে তাহলে কি বের করবো আমরা, দূরত্ব কিংবা হচ্ছে তার হলো আমাদের দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করবো। ওকে, তাহলে এই ক্ষেত্রে খেয়াল করো যে আমাদের এবি সমান আমরা কি বলতে পারবো, খুব সিম্পল। আসলে আমরা প্রমাণটা বোঝানোর জন্য তোমাদেরকে দেখাইছি কিভাবে আসলে হচ্ছে, তোমার কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, কিন্তু এটা তোমাদের আসলে এইভাবে পরীক্ষা আসবে না, তোমাদের পরীক্ষায় খুব সহজভাবেই দুটা বিন্দু এ আর বি যাদের স্থানাঙ্ক দেয়া থাকবে, তো স্থানাঙ্ক থেকে আমরা জাস্ট কি করবো, এই সূত্রের মধ্যে বসিয়ে তাকে জাস্ট আমরা দৈর্ঘ্যটা বা দূরত্বটাকে নির্ণয় করি, খুব সিম্পল। তো আমরা উদাহরণ দেখবো, সামনে আসতেছি। তো এক্ষেত্রে আমরা দেখো এটাকে একটু বাংলায় বলি, কি বলতে পারি আমরা বলতো, যে এ বি ইকুয়ালস টু কি x2 মাইনাস x1। এখানে x2 x গুলা কি ছিল আমরা বলছিলাম ভুজ, এবং মাইনাস মানের অর্থ কি আমাদের পার্থক্য, বা যেটাকে আমাদের কি বলা অন্তর। তাহলে কি বাংলায় আমরা এটাকে বলতে পারি কিনা, এবি মানে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর। হলো এবি মানে কি আমাদের দিলে ভুজদ্বয়ের অন্তর বা পার্থক্য, তাই না? তার উপরে কি হচ্ছে স্কয়ার, প্লাস একইভাবে y2 মাইনাস y1, y মানে কি বলছিলাম আমরা কোটি, তাহলে y2 মাইনাস y1 এর অর্থ কি, যে কোটি দ্বয়ের অন্তর বা পার্থক্য। তাহলে আমরা এক্ষেত্রে কি বলতে পারি বলো, y2 মাইনাস y1 এর জায়গায় বাংলায় কি লিখতে পারি আমরা, কোটি দ্বয়ের অন্তর বা হচ্ছে পার্থক্য, তাই না? তার কি স্কয়ার, আর সাথে কি ছিল আমাদের এটার উপরে রুট ছিল। তো এই হচ্ছে আমরা বাংলায় যদি বলি, তাহলে এই হচ্ছে যদি সূত্র হচ্ছে আমাদের x2 মাইনাস x1 স্কয়ার প্লাস y2 মাইনাস y1 স্কয়ার রুট ওভার টোটাল, এবং হচ্ছে বাংলায় যদি বলি ভুজদ্বয়ের অন্তরের স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের স্কয়ার, তার উপর হচ্ছে রুট ওভার। তো এই হচ্ছে আমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র। আমরা সামনে एग्जांपल দেখতেছি। তো এই ক্ষেত্রে তোমাদের কিছু বিষয় আমরা একটু বলে আসি, কিছু যে জিনিসগুলো যদি একটু মনে রাখি আমরা, তাহলে এটা খুব সহজেই বা খুব দ্রুত আমরা কিছু বিষয় করতে পারবো। ঠিক আছে, তো সেই বিষয়গুলো একটু দেখি, লাস্টে আমরা ওখানে সামারিটা লিখে দিব। নাম্বার 1 খেয়াল করো তো, কে 1 নাম্বার শর্ত, যদি আমাদের দুইটা বিন্দুর মধ্যে কোনো একটা বিন্দু যদি দেখো যে মূল বিন্দু হয়ে যায়, তাহলে কি হয়, বিন্দুটা কিন্তু আমরা আরো ইজিলি বের করতে পারি। খেয়াল করো তো, আমরা একটা एग्जांपल দিয়ে বুঝাই। মনে করো এ একটা বিন্দু, তাহলে এই বিন্দুটা কি ছিল আমাদের, মূল বিন্দু ছিল 0 0, আর বি একটা বিন্দু, তাহলে সেটা কত ছিল আমাদের, মনে করো লেটস থেকে 4,3। ওকে, তাহলে আমাদের যদি বলে এ বি এর দূরত্ব কত, এটা তো খুব সিম্পল, আমরা মাত্রই শিখলাম। বলো করব, তাহলে এ বি কি, তাহলে আমাদের এই যেটাকে আমরা বলবো x1, এটাকে আমরা কি বলবো y1, একইভাবে এটাকে কি বলবো x2, এটাকে আমরা কি বলবো y2। তাহলে আমরা যেটা শিখে আসলাম যে ab মানে কি, যে ভুজদ্বয়ের পার্থক্য দাঁড়িয়েছে, বা x2 মাইনাস x1, তাহলে কি হবে বলো, 4 মাইনাস 0 স্কয়ার, প্লাস কি হবে আমাদের বলো, কোটি দুইটার পার্থক্য, তাহলে y2 মাইনাস y1, তাহলে 3 মাইনাস 0 তার কি স্কয়ার, তার উপরে রুট। এখন দেখো 0 যেহেতু আছে, তাহলে 0 কিন্তু বাদ দিলে যা আছে তাই থাকে, তার মানে আমরা বলতে পারি 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। এটা যদি আমরা ক্যালকুলেটরে করি আমাদের দেখবা 5 আসবে, তার মানে 5 একক হলো আমাদের এটা দূরত্ব। এখন এটাকে আসলে কেন করলাম, একই সাথে তোমাকে একটা উদাহরণ বুঝিয়ে দেওয়া যে আমরা আসলে কিভাবে দূরত্ব বা দৈর্ঘ্যটা দেয়া থাকলে বের করব। আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা, হ্যাঁ এটা তো আমরা এমনি বুঝতে পারতেছি যে 0 আসলে চলেই যাবে, খুব বেশি সমস্যা না। তারপর আমরা একটু যদি ইজিলি একটু বলি যে কোনো একটা যদি আমাদের মূল বিন্দু হয়ে যায়, তখন কিন্তু আমাদের আর ওই 0টাকে লিখে সময় নষ্ট করার দরকার নেই, যেহেতু সময়টাও একটা ফ্যাক্ট। তো আমরা জাস্ট কি করব, যে যদি কোনো একটা মূল বিন্দু হয়, শর্ত হচ্ছে কিন্তু এটা, তো সেক্ষেত্রে অপর যে বিন্দুগুলো দেয়া থাকবে আমরা জাস্ট ওই দুটো কি করব, স্কয়ার করে যোগ করে দিব। ঠিক আছে, আমাদের রুট মানে স্কয়ার করে যোগ করে দেন রুট করব আগে, তাহলে আমরা আশা করি যে আমাদের আরো তাড়াতাড়ি বের করতে পারবো আমরা এই বিন্দুগুলো। তাহলে 1 নম্বর আমরা বলতে পারি, দেখো এক্ষেত্রে যে আমাদের যে শর্ত যদি মনে রাখি, আমাদের খেয়াল করো যে যদি 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 এভাবে মনে রাখি আমরা যে a লেটস থেকে a হচ্ছে 0,0 আর b হচ্ছে আরেকটা আমরা পয়েন্ট ধরে নিলাম x, y। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের যদি বলে a b এর দৈর্ঘ্য কত, তাহলে সহজভাবে আমরা একটু তাড়াতাড়ি করতে পারি। এই 0 আমাকে আর চিন্তাই করার দরকার নেই, এই দুটোকে জাস্ট স্কয়ার করো, x স্কয়ার প্লাস কি y স্কয়ার, তার উপরে রুট। বেশ, এতটুকু। এখন দেখো তো আমরা যদি এইভাবে একটু করি, আরেকটা एग्जांपल বলি, দেখো তো বুঝি কিনা আমরা। যদি আমাকে বলা হয় a 0 0 এবং যদি বলা হয় b 7,4 লেটস যে কোনো কিছু একটা, তো এখন আমাকে যদি বলে যে এই b এর দূরত্ব কত, তাহলে দেখো একটু দ্রুত আমরা করতে পারি। 0 তো যদিও আমরা বললাম কাউন্ট করলেও হবে, এক্ষেত্রে আমাদের তাড়াতাড়ি হচ্ছে, তো আমরা কি করতে পারি 7 স্কয়ার প্লাস হচ্ছে 4 স্কয়ার, এত এক শেষ, ক্যালকুলেটরে বসিয়ে দিলে যা আসবে তাই অ্যান্সার। ওকে, বুঝতে পারছি আশা করি। তো এই ক্ষেত্রে আমরা যেটা বললাম যে কোনো একটা যদি আমাদের 0 হয়, তাহলে এই জন্য আমাদের কি হয়, বিন্দুটা তখন একটু দ্রুত আমরা আরো বের করতে পারি। ওকে, এটা গেল হচ্ছে একটা শর্ত। এবার আসলে সেকেন্ড যেটা, দ্বিতীয় যেটা 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত একটা বিষয় খেয়াল করো, যে যদি ভুজ সেম হয়ে যায়। ওকে, কি হয়ে যায়, যদি দুইটা বিন্দুর ভুজ সিমিলার হয়, একই হয়, তাহলে কি হবে, ভুজ একই হলে
এখন ওখানে আমরা পরে লিখতেছি কি হচ্ছে, আমরা আগে এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি যে ভুজ সেম হলে আসলে আমরা কি করতেছি। ওকে, যেমন আমাদের ধরো এক্সাম্পল আবার হচ্ছে, এক্সাম্পল ধরো যে আমাদের এ একটা বিন্দু কত বললো আগের মধ্যে যে 2,5, ওকে, আর বি আর একটা বিন্দু সে আমাদের বললো সেম ভুজ সেম, তার মানে এক্ষেত্রে 2, আর একটা ধরো আমাদের এটা ধরে নিলাম আমরা 7 কথার কথা। তো আমাদের কত আসবে, খেয়াল করো নরমাল ওয়েতে যদি আমরা করি সেটা তো আমরা জানি সবাই যে এ বি কি হবে। তো ধরো এই যে আমাদের x1 এটা y1 x2 y2, তাহলে x2 - x1 মানে 2 - 2 আর স্কয়ার প্লাস কত এবার y2 - y1, তাহলে y2 - y1 করলে কত আসবে বলো, 7 - 5 স্কয়ার। ওকে, এই এখন এক্ষেত্রে আমাদের এই যে এটা দেখো 2 - 2 কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তো এটাকে যদি স্কয়ার করি বা যাই করি না কেন তো 0 হয়ে যাবে, তার মানে এটা কিন্তু বাদ। তারপরে আমরা কি বলতে পারি, দেখো আমাদের এই যে স্কয়ার আর রুট এটা কি যাবে, কাটা যাবে, তাহলে অনলি থাকবে কি আমাদের 7 - 5। তাহলে আমরা কিন্তু এক্ষেত্রে তাহলে আমাদের অ্যানসার কি বলতে পারি, 7 - 5 দ্যাট ইজ আমাদের কত 2 বা 2 একক হচ্ছে অ্যানসার। এখন এটাও কেন বললাম এক্ষেত্রে, লিখে কি একটা বিষয় আমরা খেয়াল করতে পারি কিনা দেখো আরো দ্রুত, যে আমাদের যদি কোনো দুইটা বিন্দুর মধ্যে তাদের ভুজটা সেম হয়ে যায় তাহলে ওই দুই বিন্দুর দূরত্ব কি হবে, জাস্ট তুমি কোটি দুইটাকে পার্থক্য করবা। ওকে, তাহলে কথা কি আমরা বুঝতে পারছি। দেখো এখন এই যেটা বললাম যে একটু দ্রুত হবে আমাদের, আসলে যে আমরা নর্মাল তো ওইতে করতেই পারবো, এই দূরত্ব সূত্র বসাই দিয়ে করতে পারবো, কিন্তু আমরা এটাই যেটা বললাম যে ভুজ দুইটা যেহেতু সেম, তো আমরা কি করবো, জাস্ট কোটি দুইটা 7 আর 5 এই দুটো ডিফারেন্স করবো, মানে 7 - 5, তাহলে কত হয়ে যাবে 2। এখন যেটা এখানে একটা প্রশ্ন অনেকে আবার বলতে পারে, একটু আগে আমরা বারবার সতর্ক হিসেবে বলে আসছি, অনেকে বলতে পারে যে 5 - 7 তাহলে কি আসবে -2। এখন তুমি যেটাই করো না কেন সেটা ক্ষেত্রে সমস্যা না, বাট প্রবলেম হচ্ছে আমরা যেটা মনে রাখবো যে সবসময় আমরা কি করবো, মডুলাস ইউজ করবো, অর্থাৎ তার শুধু ভ্যালুটাকে নিতে হবে, আমরা কিন্তু নেগেটিভ মানকে নিতে পারবো না, কারণ দৈর্ঘ্য বা দূরত্ব কখনো নেগেটিভ হবে না। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যদি ভুজ একই হয় তাহলে আমাদের কি হবে, দূরত্ব যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে তাহলে দূরত্বটার জন্য আমরা কি মনে রাখবো, দূরত্ব হবে কি বলো, যে হচ্ছে তাদের কোটি দুইটার পার্থক্য শুধু, তাই না? তার মানে ধরো জাস্ট আমাদের y2 - y1, ওকে, y2 - কত y1। কত আমাদের y2 - y1। তো এক্ষেত্রে আমরা এবং অবশ্যই কি ইউজ করব, দুই পাশে একটু আগে যেটা বলেছিলাম মডুলাস। মডুলাসের অর্থ হচ্ছে আমরা শুধু তার মানটাকে নিব, আমরা কোনো সিম্বল বা অর্থাৎ তার যে ঋণাত্মক চিহ্ন এটাকে কিন্তু নিব না। ওকে, তো এখন দেখো তো এরকম একটা एग्जांपल যদি আর একটু বলি আমরা একটু দ্রুত বুঝতে পারি কিনা, যে আমাদের দুইটা বিন্দু বলা হলো a, সে হচ্ছে আমাদের 3,8, আরেকটা বিন্দু বলা হলো কি আমাদের b, তাহলে কত বলা হলো আমাদের b হচ্ছে কত, সে ভুজ তো সেম, তাহলে 3 কত হবে আমাদের 8 এর জায়গায় ধরো হচ্ছে এই ক্ষেত্রে আমরা যদি ধরে নিই 30, তাহলে কত আসবে, কথার কথা দেখো ভুজ সেম। ওকে, তাহলে ভুজ সেম হলে কি কোটি দুইটার ডিফারেন্স করো, তার মানে কি 13 - 8, তাহলে 13 - 8 এবং এর মানে কত, এবং অবশ্যই মডুলাস ইউজ করবে, এক্ষেত্রে তুমি 8 - 13 করো আর 13 - 8 ওটা ফ্যাক্টর, কিন্তু তোমার মডুলাস ইউজ করতে হবে, তাহলে করলে কত আসবে আমাদের 5, তার মানে 5 এর হচ্ছে आंसर। তাহলে এটা দ্রুত হয়ে যাবে, আসলে আমাদের এমসিকিউ তে একটু টাইমগুলো সেভ করবে এবং একটু ফাস্ট আমরা করতে পারবো আসলে। এই দুটো শর্ত আসলে আমরা বুঝতে পারছি যে যদি কোনো একটা মূলবিন্দু হয় তাহলে জাস্ট পরের গুলাকে আমরা স্কয়ার করে দিব, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট চলে আসবে যেটা আমরা বললাম। এবং যদি আর একটা কি হয়, ভুজ একই হয়, তাহলে 2 নম্বর আমরা যেটা বললাম সেক্ষেত্রে আমরা কি করব, তাদের শুধু কোটিগুলোকে আমরা কি করব, বিয়োগ করব বা অন্তর করব বা পার্থক্য করব। এবং অবশ্যই বারবারই যে কথাটা আমরা বলতেছি সেক্ষেত্রে কি করব, তাকে মডুলাস দিতে হবে বা তার শুধুমাত্র পরম মানটাকে নিতে হবে। ওকে, এখন সেম ভাবে যে লাস্ট কথা আসতে পারতো আমাদের কি, যে যদি ক্ষেত্রে আমাদের কি হয়, ভুজের জায়গায় আমাদের কি হয়, কোটি আমাদের সেম হয়, তাহলে আমাদের কি হবে, তাহলে আমরা যদি 3 নাম্বার বলি, 3 নাম্বার এক্ষেত্রে লাস্ট কন্ডিশন যেটা আমাদের, যে কোটি যদি একই হয়, কোটি একই, ওকে, কোটি একই, তাহলে কোটি একই হলে কি হবে বলো, এবার আসো আবারও সেম, তাহলে একটু প্রেডিক্ট করতেই পারতেছি আসলে কোটি সেম হলে কি হবে। দেখো যখন আমাদের ভুজ সেম হয়েছে তখন কিন্তু আমরা কার পার্থক্য করছি, কোটিগুলাকে, উল্টাটা, তাই না? যেটা শুরুতে আমরা যেরকম উল্টা পড়ে আসছিলাম, যেটা হচ্ছে এক্স চাইলে সবসময় আসলে ওয়াই রিলেটেড সম্পর্কিত চলে আসে, ওয়াই চাইলে এক্স রিলেটেড সম্পর্ক চলে আসে। তো কোটি মানে তো আমাদের ওয়াই, তাহলে এক্ষেত্রে দেখবা যে আমাদের এক্সাম্পল দিয়ে আমরা বুঝাচ্ছি, তো যদি আমাদের কোটিটা সেম হয়ে যায় তাহলে কি হয়ে যাবে আমাদের, আমাদের অবশ্যই ক্ষেত্রে চলে আসবে কি, ভুজ দুইটার পার্থক্য। এটা আমরা প্রেডিক্ট করতেই পারি, তারপর এক্সাম্পল দিয়ে আমরা আসলে একটু বোঝার চেষ্টা করি আগে। তারপর দেখো যে এই যে এক্সাম্পল, মনে করো আমাদের এ সেই আগের মতোই, আমাদের ক্ষেত্রে কত 2,3, আর বি আমাদের যেহেতু কোটি সেম তাহলে আমরা এক্ষেত্রে ধরলাম এটা 5,3। তাহলে সেম ভাবে আমরা যদি একটু নরমাল প্রসেস আগে করি তাহলে এবি কি আসবে, খুব সিম্পলি যে আমাদের y2 - y1, তাই না, মানে 5 x2 - x1 মানে 5 - 2 তার স্কয়ার প্লাস কি ওই যেটাই যে কোটি সেম মানে 3 - 3 তার কি স্কয়ার। দেখো এক্ষেত্রে আগের কথাটা এই যে এটা কি 0 হয়ে যাবে না, এবং তখন স্কয়ার আর রুটটা কি কাটা চলে যাবে, তাহলে আলটিমেট শুধু থাকবে কি তোমার সেম ভাবে 5 - 2 দ্যাট ইজ 3। তাহলে সেই যে কথাটা আমরা দেখো সেই ক্ষেত্রে যদি আমাদের কোটিটা সেম হয়ে যায় তাহলে আমরা কি করব, শুধু এই যে ভুজ দুইটা দেয়া আছে এই ভুজ দুইটাকে আমরা কি করব, শুধুমাত্র পার্থক্য করব বা ডিফারেন্স করব, তাহলে খুব সহজে আমরা পেয়ে যাবো। তাহলে আশা করি আমাদের কোটি সেম হলে ক্ষেত্রে কি লিখবো আমরা, মডুলাস অফ x2 - x1। এখন কি আর আমাদের এত সূত্র করা লাগবে, দেখো আমি যদি বলি এই দুটো বিন্দু দূরত্ব কত, তাহলে আমরা কি করব, যে তাদের ভুজ দুইটাকে পার্থক্য, তাহলে ভুজ কত 2 আর 5 ডিফারেন্স কত 3,
কারণ আমরা বারবারই বলছি তুমি 2 - 5 করো আর 5 - 2 করে যাই করো না কেন তোমাকে দৈর্ঘ্যটা শুধু নিতে হবে, অর্থাৎ শুধু মডুলাস মান ইউজ করে শুধু তার মানটাকে নিতে হবে। ওকে, তো আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পারছি, যতটুকু আমরা ধারণা দিলাম দুই বিন্দুর দূরত্ব বা ইয়ে দিয়ে। তাহলে আসলে এখন আমরা হচ্ছে পরবর্তী আমাদের বইয়ের ম্যাথ গুলাতে চলে যাই। তো এটাকে আমরা আসলে বেশ কিছু টাইপে ভাগ করার ট্রাই করছি বা চেষ্টা করছি। তো সেই অনুযায়ী দেখো আমাদের খুব সিম্পল, যে টাইপ 1 এ আমাদের বলছে দূরত্ব নিয়ে একদম ডিরেক্ট দেওয়া থাকবে, এরকম বইয়ের যে অঙ্কগুলো আছে যে আমাদের 1, 5, 9 এই অঙ্কগুলো তোমাদের দেওয়া আছে রিলেটেড ডিরেক্টলি। আমরা দেখো যে একটা উদাহরণ তোমাকে দেখাই, তো অলরেডি বুঝতেই পারতেছো। দেখো লেটস থেকে এই যে আমাদের 1 নাম্বারটা, তাই না, এটা পারবো না এখন, যে আমাদের সেই যে প্রথম বিন্দু এটাকে আমরা এ ধরে নিলাম, পরের বিন্দুটা আমরা কি ধরে নিলাম, বি ধরে নিলাম। তাহলে আমাদের এ বি যদি শর্টলি আমরা বলি, তাহলে এ বি এর দূরত্ব কি লিখবো আমরা বলো, এই যে তাহলে 4 - 2, তাই না, ভুজদ্বয়ের পার্থক্য। একইভাবে কি বলবো আমরা এক্ষেত্রে, কোটি দুইটার পার্থক্য মানে 6 - 3। ওকে, 6 - 3 এই সহজ কথা। এই তো জাস্ট বসাই দিলে আমাদের রেজাল্ট যা চলে আসবে তাই অ্যান্সার। খুব সিম্পল, ক্যালকুলেটর বসাই দিব, বসাই দিলে যা আসবে তাই হবে অ্যান্সার। এত একক বলতে হবে লাস্ট, ঠিক আছে, যে এত একক। ক্লিয়ার? আশা করি এতটুকু বুঝতে পারছি আমরা। একইভাবে দেখো এটা যদি একটু করে দিই, আগে 4 নাম্বার দেখো, এগুলো পারবো আমরা, 2 নাম্বার ট্রাই করব, 3 নাম্বার 5 নাম্বারটা ট্রাই করব। হ্যাঁ, জাস্ট আমরা এটা বসাই দিলেই ক্যালকুলেটর চলে আসবে। এখন আসলে যদি আমরা একটু এটা করি, এটা এমসিকিউ তে অনেক বেশি আসে, যে 4 নাম্বারটা, এটা খুব সিম্পল। দেখো এ এটা বি, দেখো তো এইবার আসলে এই যে মাত্র যে আমরা শিখে আসলাম, কোনো একটা যদি মূল বিন্দু হয় তাহলে এই জিনিসটা একটু ইজি হবে না, আমাদের তাড়াতাড়ি হবে না। যেহেতু এটা আমাদের মূল বিন্দু, তাহলে আমরা কি করতে পারি, এই ক্ষেত্রে এই যে পরে যেটা আছে এটাকে জাস্ট স্কয়ার করে যোগ করব, এটা শুধু মানে ইজি হবে, তাড়াতাড়ি হবে আর কি। আমরা কি বলতে পারি বলো, sin স্কয়ার থিটা প্লাস কি cos স্কয়ার থিটা। এই এখন এর কিন্তু আমরা সবাই ত্রিকোণমিতির সূত্র জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কত 1, আর 1 কে রুট করলে কি থাকে, 1ই থাকে। তার মানে অ্যানসার এটা কি হবে তাহলে 1 এখন। এগুলো আসলে তোমাদের যেটা বেসিক্যালি কথা, যে বড় অঙ্কে করতে হবে, এরকম দৈর্ঘ্য বের করতে হবে, আর হচ্ছে আমাদের এটা ক বা এমসিকিউ তে এরকম প্রশ্ন থাকবে। ওকে, তার সাথে আমাদের যদি গ নাম্বারটা আমরা করি, গ নাম্বারটা দেখাই দিই। দেখো তাহলে এক্ষেত্রে কি হবে আমাদের এ বি, বলো এ বি যদি আমরা সেম মানে এ বি বলতে এটাকে আমরা ধরে নিতে পারি, যেটা এ এটা বি, তুমি যে কোনো বিন্দু ধরে নিতে পারো, এটা পি কিউ তোমার মতো করে ধরে নিতে পারো, যদি বলা না থাকে। আর বলা থাকলে যা বলবে তাই ধরতে হবে। তাহলে এ বি কত হয় বলো আমাদের, আমরা কি জানি x2 - x1, তাহলে আমরা কি বলবো ফার্স্টে b - a হোল স্কয়ার প্লাস কত হবে আমাদের y2 - y1 মানে a - b হোল স্কয়ার। ওকে, a - b হোল স্কয়ার তার রুট। ওকে, এখন আসলে যে এই অঙ্কটাকে এখন দেখো তুমি যে এইভাবে রেখে দাও হবে না, কারণ এক্ষেত্রে যেহেতু দেখো অলমোস্ট সিমিলার কাছে, তাই না, বি এ এ বি, অর্থাৎ এইটাকে কিন্তু আমরা একটু যোগ বিয়োগ বা ক্যালকুলেশন করে কিছুটা একটু সিম্পলিফাই করে নিয়ে আসতে পারি, সরল করে। তো আমি শুধু এইভাবে রেখে দিলে আসলে হবে না, যেখানে সরল করা যাবে আমরা অবশ্যই চেষ্টা করবো সেটাকে যেন কিছুটা সরল করে নিয়ে আসা যায়। ওকে, দেখো কিভাবে সরল করবো আমরা, এক্ষেত্রে আমরা এটাকে দুই ভাবে করতে পারি। দেখো একটা হচ্ছে সাধারণ প্রসেস, সাধারণ প্রসেস মানে ধরো নরমালি আমরা যা সূত্র ভেঙে দেবো, কি সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার, তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ ba বা ab একই কথা, প্লাস b স্কয়ার, b এর জায়গায় a মানে a স্কয়ার। ওকে, প্লাস একইভাবে ক্ষেত্রে a - b হোল স্কয়ার মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার। দেখো এই যে হচ্ছে রুট আছে ছিল আমাদের। এখন যদি যোগ বিয়োগ করি কি থাকে, দেখো আমরা লেটার ওয়াইজ একটু আগে লিখি এগুলাকে, তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার যোগ করে 2a স্কয়ার, b স্কয়ার b স্কয়ার যোগ করে কি হবে, একটু পরে লিখি একটু সাজানোর জন্য, দেখো একটা ফর্মুলা দাঁড়াবে 2b স্কয়ার, আর এই যে মাইনাস 2ab মিলে মাইনাস 4a। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছি। এটা হচ্ছে সাধারণভাবে নরমাল প্রসেসে। এখন আমরা যদি সবার মধ্যে কি কমন যায় বলো, 2 কমন যায়, তাহলে কি থাকে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এবং তারপরে কি ছিল সবার উপরে রুট ছিল। এখন আমরা যদি এটাকে আরেকটু করি, কি দাঁড়ায় বলো 2 ইনটু, এক্ষেত্রে দেখো এই যেটা কিন্তু সূত্র হয়ে যাচ্ছে, তাই না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার, আমরা কি লিখে দিতে পারি a মাইনাস b হোল স্কয়ার। ঠিক আছে কথা। এখন এই যে রুটটা তাহলে কি হবে, সবার উপরে 2 এর উপরে রুট হবে, তাহলে 2 এর উপরে রুট হলে এটা হবে √2, আর এটার উপর যখন রুট হবে তখন ওইটার 2, অর্থাৎ জিনিসটা এইভাবে আলাদা হবে, তাই না, a - b হোল স্কয়ার, আমরা জানি যে এইভাবে জিনিসটা আলাদা হবে ম্যাথমেটিক্যালি। তো √2 এর জায়গায় √2 থেকে গেল, এবং লাস্টে কি হবে স্কয়ার রুট কাটা যায় আমাদের a - b থাকে। এটা হচ্ছে আমাদের এটার জন্য অ্যানসার। এটা হলো সাধারণ প্রসেস। এখন তুমি যদি আরেকটু ম্যাথমেটিক্যালি বুঝো জিনিসটাকে একটু সবসময় মনে রাখবে, এরকম ফরম্যাট আমরা অনেক সময় অঙ্কে পাবো, যে আমার a - b b - a আগে পরে আসে, অথবা x - y y - x c - d d - c, এরকম ধরো দেখবে যে দুইটাই আছে বাট একটা আগে পরে। তখন তুমি কি করবা, এক্ষেত্রে আমরা কি করবো, যে কোনো একটা সিমিলার বানানোর জন্য তখন আমরা কি করি, একটা মাইনাস কমন যে কোনো এক জায়গা থেকে। এখন আমরা ধরো সাধারণত লেটার ওয়াইজ a - b টাকে আগে রাখি, তাহলে আমরা b - a থেকে একটা মাইনাস কমন। এখন প্রশ্নে মাইনাস কমলে কি কোনো সমস্যা হবে না, সমস্যা হবে কেন হবে না, দেখো তাহলে আমরা যদি এটা হচ্ছে ধরো প্রসেস 1 অনুযায়ী আমরা বলি, এটা ধরো আমরা সিম্পল আর কি, যে প্রসেস 1 বললাম, আর এটা যদি তুমি ম্যাথমেটিক্যালি একটু বুদ্ধি খাটাইতে পারো তাহলে একটু তাড়াতাড়ি হয়, সেটা হচ্ছে এইভাবে যদি আমরা করি। দেখো প্রসেস 2 তে আমরা কি করতে পারি, এই যে ab ছিল আমরা এই দুইটা থেকে, অর্থাৎ এই প্রথমটা থেকে নিলাম, যে কোনো একটা নিলেই হবে, আমরা এখান থেকে নিলাম যে b - a থেকে কি কমন নেব বলো, মাইনাস কমন। তো দুইটার মধ্যে যদি মাইনাস কমন নিই তখন এটা কি হয়ে যাবে বলো, এরকম হয়ে যাবে যে a - b হয়ে যাবে, তাই না। তো সেই এতটুকু কিভাবে হলো, তাহলে আমরা দেখো যে মাইনাস যখন আবার গুণ করে দিব, এটা মাইনাসই হবে,
মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মানে বিটা প্লাসই থাকবে। এবং পুরোটার উপরে কি ছিল আমাদের একটা কিন্তু হোল স্কয়ার, এই যে পুরোটা ব্র্যাকেট দিয়ে তার উপর হোল স্কয়ার দিতে হবে। এবং একই ভাবে পরেরটা তো যা ছিল a মাইনাস b, এটা তো যা আছে তাই, এটা তো আমাদের যা আছে রেখে দিই আমরা a মাইনাস b হোল স্কয়ার, এই হচ্ছে আমাদের রুট ছিল, তাই না? এখন খেয়াল করে দেখো যে এই যেটা বলতেছিলাম যে মাইনাসের উপরে কি আছে আমাদের স্কয়ার আছে না, তাহলে মাইনাসের উপরে স্কয়ার থাকলে এটা কি হয়ে যাবে আমরা জানি প্লাস হয়ে যাবে। তো এক্ষেত্রে তো আমার এই মাইনাসের কারণে এক্ষেত্রে মাইনাস কম হলে এই জন্য কোনো প্রবলেম আমাদের হচ্ছে না, মানে মাইনাস আলটিমেটলি চলেই যাবে। তাহলে আলটিমেটলি কি থাকবে বলো, a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি থাকবে a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো a মাইনাস b আর a মাইনাস b, কয়টা a মাইনাস b হোল স্কয়ার আছে? দুইটা। তাহলে আমরা এটাকে একবার লিখতে পারি এইভাবে যে 2 ইনটু a মাইনাস b হোল স্কয়ার। ওকে, দেন আমরা কি করব, এই যে রুট আগের মধ্যে যেটা বুঝাইলাম, তাহলে এখন বাকিটা তো বুঝতেই পারছো, রুট 2 আলাদা হলে রুট 2 হবে এবং a মাইনাস b হোল স্কয়ার করলে আগের মধ্যে কাটাকাটি করে 2a মাইনাস b থাকবে। তাহলে আমরা বলতে পারি রুট 2 ইনটু a মাইনাস, এই হচ্ছে আমাদের आंसर। তাহলে এত একক এই তো যে কোনো একভাবে তুমি করতে পারো, তোমার ইচ্ছা। যদি সাধারণ প্রসেস তোমার মাথায় না আসে, নরমাল সূত্র ভেঙে তুমি করলেও হবে, অথবা যদি একটু মাথা খাটাইতে পারো, দেখতেছো আর এই কথাটা অনেক জায়গায় ম্যাথমেটিক্সে কাজে লাগবে, মনে রাখবা যে যদি দুইটা লেটার আমাদের দেখবা যে এরকম বিপরীত, যে a মাইনাস b b মাইনাস a, c মাইনাস d d মাইনাস x মাইনাস y মাইনাস x, যদি এরকম কিছু থাকে তাহলে আমরা কি চেষ্টা করবো এদেরকে যে কোনো একটা থেকে কমন নিয়ে মাইনাসটা কমন নিয়ে এদেরকে সিমিলার বানাবো, তাহলে সেক্ষেত্রে আমাদের সরল করা বা আমাদের কমন নিয়ে কাজ করাটা সুবিধা হবে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি আমরা টাইপ 1 এর দূরত্ব নির্ণয়গুলো। ওকে, তো পরবর্তীটা আসি আমরা দেখো যে 5 নম্বর যেটা, এখন দেখো তো একটু পারবো কিনা আমরা, মূল বিন্দু থেকে এত বিন্দু সমদূরবর্তী, এর অর্থ কি? মূল বিন্দু মানে আমরা জানি, একটু আগে আলোচনা করলাম, মূল বিন্দু অর্থ কি 0,0, তাহলে 0,0 থেকে এই বিন্দু আর এই বিন্দু দূরত্ব, তাহলে আমরা কি লিখবো এগুলো একটু লিখে নিব, যে ধরি এই বিন্দুটা কত আসছে a, এই বিন্দুটা কত আমাদের আসছে b, এবং মূল বিন্দুটা কত দ্বারা প্রকাশ করা হয় o দ্বারা প্রকাশ করা হয়। এরকম আমরা ধরে নিব যে লিখবো যে ধরি মূল বিন্দু হচ্ছে o এবং দেয়া আছে হচ্ছে দুটি বিন্দু a -5,5 এবং b হচ্ছে 5, এখন প্রশ্ন হচ্ছে যদি এই দূরত্বটা যদি সমান হয় কে এর মান কত? কোন দূরত্বটা সমান বলছে মূল বিন্দু থেকে a, তাহলে মূল বিন্দু থেকে a মানে কি? তাহলে আমরা কি বলতে পারি মূল বিন্দু থেকে a এর মানে কি, ওর সাথে a মানে ও এ বা এ ও যাই বলি। একইভাবে কি আমাদের মূল বিন্দু থেকে বলছে কি এই বিন্দু, তাহলে ও থেকে কি বি, তার মানে আমরা ও বি বা বি ও যাই বলি, তাহলে এটাই কি আমার শর্ত না? তাহলে আমরা এখানে কি লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে বলতে পারি, তাই না? শর্ত মতে বা প্রশ্ন মতে ও এর সমান ও বি। এখন বলো তো মূল বিন্দু হইলে একটু কি আমরা একটা বিষয় শর্টলি করছি না, এটা তাড়াতাড়ি মূল বিন্দুর সাথে এটা, তাহলে মূল বিন্দুর কি আর হিসেবে আসবে না, এটা আমাদের বাদ, তাহলে জাস্ট এই দুটোকে স্কয়ার করে যোগ করে দেব। তার মানে কি বলো -5 তার স্কয়ার প্লাস কত 5 এর উপরে স্কয়ার। ওকে, একইভাবে এই পাশে কত ও বি, ও সাথে বি মূল বিন্দুর সাথে এটা বাদ, তাহলে ওইটাকে স্কয়ার করব, তাহলে কি থাকবে আমাদের 5 স্কয়ার প্লাস কে স্কয়ার। ওকে, এখন দেখো দুই পাশ থেকে আমরা কি করব, এটাকে স্কয়ার করব, যেহেতু কে এর ভ্যালু লাগবে স্কয়ার করলে আমার কি রুটটা চলে যাবে, তাহলে এক্ষেত্রে থাকবে এইটুকু। এখন -5 এর স্কয়ার কত 25, 5 স্কয়ার 25, তার মানে 25 যোগ 25 ক্যালকুলেট করে দেখো কত 50, দুই পাশে আমরা স্কয়ার করলাম, ফলে রুট এই যে রুটগুলো চলে যাবে বর্গ করে, তাই না? তাহলে আমাদের এই পাশে কি থাকবে 5 5 হচ্ছে 25 প্লাস হলো a স্কয়ার। এখন যেহেতু কে লাগবে খুব সিম্পল, তাহলে আমরা কি করব 25 টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে 50 - 25 কি হয়ে যাবে 25 সমান a স্কয়ার। ওকে, তাহলে সুতরাং আমরা কে সমান কি বলতে পারি বলো 25 কে রুট করলে কত হবে 5। তবে অবশ্যই মনে রাখতে হবে যখন আমরা জানি রুট করলে কি দিতে হয় সামনে প্লাস মাইনাস দিতে হয়, তাই না? কারণ স্থানাঙ্ক সে কি হতে পারে, যেহেতু কে এটা একটা স্থানাঙ্ক একটা কোটি, তাই না? তো সেটা তো আমরা একটু চতুর্ভাগে আলোচনা করে আসলাম যে চতুর্ভাগটা আমাদের স্থানাঙ্কের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ যে কোনোটাই হতে পারে। তো এই জন্য অবশ্যই আমাদের মনে রাখতে হবে, এখানে অনেকে যেটা ভুল করি যে সিকিউতে আসলে স্পেশালি আমরা শুধু 5 লিখে দিই, 5 লিখলে হবে না, যেহেতু এটা স্থানাঙ্ক পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। তো এই জন্য আমাকে অবশ্যই কি করতে হবে প্লাস মাইনাস দিতে হবে সামনে। ওকে, তো এই হচ্ছে আমাদের এটা অ্যানসার। আশা করি এটা বুঝতে পারছি আমরা সবাই। তো পরবর্তীটা আমরা দেখি সিমিলার ওয়েতে কি বলছে দেখো, যে এই যে বলো এ বি সি বলছে এই বিন্দুগুলির মধ্যে কোনটি, এই যে পি যে পয়েন্টটা, এই পয়েন্টটার সবচেয়ে নিকটে বা কোনটা সবচেয়ে দূরে। দেখো তো নিকটে বা দূরে বলতে কি, যে যেমন আমি এখানে দাঁড়ায় আছি, তো আমি যদি বলি আমার সবচেয়ে কাছে কোন বস্তুটা আছে বা সবচেয়ে দূরে কোন বস্তুটা আছে, এটা আমি কি দিয়ে বুঝবো? খুব সিম্পল, যে আমি দেখবো যে কোনটা আমার দূরত্ব বের করে, তাই না? যে কোনটা আমার কাছে আছে মানে কি, যে কোনটা দূরত্ব কম আমার থেকে। আবার যদি বলে কোনটা দূরে আছে, এর অর্থ কি, যে কোনটা আমার থেকে বেশি দূরে, মানে দূরত্বটা তার বেশি, তাই না? তার মানে তার দৈর্ঘ্য বা দূরত্ব দিয়ে, দূরত্বটা নিয়ে তো আমরা আলোচনা করতেছি অধ্যায়। তার মানে কোন বিন্দু থেকে বলতেছে, এই বিন্দু থেকে সবগুলা বিন্দুর হিসাব, তাই না? তার মানে এ এর সাথে একবার আমরা পি এর দূরত্ব বের করব, বি এর সাথে আমরা একবার পি এর দূরত্ব বের করব, সি এর সাথে একবার আমরা পি এর দূরত্ব বের করব। তাহলে যে বিন্দুর দূরত্বটা কি আসবে সবচেয়ে ছোট আসবে, সেটা হবে আমাদের সবচেয়ে নিকটবর্তী, এবং যে দূরত্বটা সবচেয়ে বড় আসবে সেটা হবে কি সবচেয়ে দূরবর্তী। তো খুব সিম্পলি আমরা যদি সিকিউতে আসে অবশ্যই আমরা সেভাবে লিখবো যে আমাদের দেয়া আছে বিন্দুগুলি এ বি সি এত এবং পি হচ্ছে এত। তাহলে আমরা ফার্স্টে বের করি এ ও পি এর মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা বাংলা আমরা বলবো যে এ ও পি এর মধ্যবর্তী দূরত্ব এ পি। সেটা আর লিখতেছি না, আমরা জাস্ট যেহেতু খুব সিম্পল ম্যাথ আমরা একটু ডিরেক্ট করে ফেলতেছি। হ্যাঁ, তাহলে এ আর পি এর মধ্যবর্তী দূরত্ব কি হবে ইকুয়েশন বলি,
এই যে আমাদের যে কোনো একটা আমরা বললাম যে ওইটাকে আগে ধরি বা এটাকে আগে ধরি, কিন্তু কোনো প্রবলেম নাই, কিন্তু আমরা বারবারই বলতেছি যে এখন অনেকে প্রশ্ন যেটা x1 y1 কোনটাকে ধরবো, তুমি সবসময় ধরো প্রথমটাকে 1 ধরো, পরেরটাকে 2 ধরো, ওকে, এটা কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু আবার অনেকে বলতে পারে যে না আমি এটাকে 1 ধরে এটাকে 2 ধরি, তাতে কোনো সমস্যা নেই, কারণ ভিতরে কি দেখতেছি আমরা স্কয়ার, একটু আগে বলছিলাম যেহেতু স্কয়ার আছে ভিতরে, তো ওই মাইনাসটা লিমিট কি হয়ে যাবে, প্লাসই হয়ে যাবে, তুমি যেটাই মাইনাস করো না কেন। অর্থাৎ আমি যদি বলো যে আমরা 5 - 3 করি, তার স্কয়ার কত, 5 - 3 কত, 2 স্কয়ার 4, এন্ড যদি বলে না 3 - 5 করি, তাতেও কিন্তু কোনো প্রবলেম নাই, 3 - 5 কত, -2, তার উপরে স্কয়ার হয়ে গেলে আলটিমেটলি কি হবে, 4ই হয়ে যাবে। ওকে, বুঝতে পারছি আশা করি। তো এই জন্য আমাদের আসলে তুমি যেটাই মাইনাস করো না কেন, যে কোনো অঙ্কে 1 2 কোনটাকে ধরবো, অনেকে প্রবলেম, এটা নিয়ে কোনো প্রবলেম নাই, তুমি একটাকে ধরে 1 2 করলেই হবে আশা করি। ওকে, তো আসলে আমাদের যে দূরত্ব আমরা বের করছিলাম যে এপি, তাহলে এপি থেকে আমরা যে কোনো একটা করলেই হবে। তো আমরা সবাই দেখি কিভাবে করা যায়। ধরো ওটাকে পরে রেখে করলাম, যে তাহলে 3 মাইনাস তার থেকে কত হবে 10, তার হচ্ছে স্কয়ার প্লাস কত কোটি, তাই না? তাহলে কোটিটা কত, -2, ফর্মুলায় কিন্তু মাইনাস, এক্ষেত্রে চিহ্ন একটু ভুল হয় অনেক সময়, আমাদের খেয়াল করতে হবে। -2 পরে ক্ষেত্রে কত, এটা -5 হবে, তাই না? এই তাহলে এটা হচ্ছে আমাদের তার স্কয়ার। তো এই দূরত্বটা আমরা বের করবো এখানে। সেম ভাবে কত আমাদের বলো বি এর সাথে পি এর, তাহলে সেম ভাবে বিপি, আবার আরেকটাকে বের করবো সি এর সাথে পি এর, মানে সিপি। ওকে, তাহলে দেখো সে বিপি করলে আমরা সেম ভাবে কি আসবে, ওটা থেকে বাদ দিলাম, তাহলে 3 মাইনাস কত হবে 7, প্লাস কত আসবে -2, মাইনাস কত হচ্ছে 6, তার কত স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের বিপির ভ্যালু আসবে। আর সিপির ভ্যালু কত আসবে, সিপি হচ্ছে আমাদের একইভাবে যদি করি 3, এক্ষেত্রে খেয়াল করি যে সূত্রের মাইনাস, আমি যেটা ভুল করবো আবার বলছি, এক্ষেত্রে 3 মাইনাসের পর এটা কিন্তু আবার -3, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, কিন্তু এই যে কিন্তু ভুল হয়, খুব সাবধানে করতে হবে। তাহলে 3 মাইনাস মাইনাসে +3 প্লাস, এবার কি হবে, ওইটা আছে পরটা -2, দেন এটা কত আমাদের বলো -5, তার কত হবে স্কয়ার হবে। এই হচ্ছে আমরা এখন মানগুলা ক্যালকুলেটরে নির্ণয় করব। ওকে, ওকে, তাহলে আমরা যে মানগুলো বসালাম, বসানোর পরে দেখো এক্ষেত্রে আমাদের কত আসছে, এইভাবে যে 7√2 একক 4√5 √85। এক্ষেত্রে তো আমরা এইভাবে বুঝবো না আসলে, যেহেতু রুটে আছে, তো আমরা কি করবো, এগুলোকে ওই যে ক্যালকুলেটরে আমরা পয়েন্ট নিয়ে দেখবো। তো এক্ষেত্রে দেখো প্রথম যেটা, এটা আসছে 9 পয়েন্ট সামথিং, এটা 8 পয়েন্ট সামথিং, এটা 9.22। দেখো সবচেয়ে ছোট কোনটা, এইটা, তাই না? 8 পয়েন্ট সামথিং, তাহলে এটা কি আছে সবচেয়ে, মানে দূরত্ব ছোট মানে এটা কাছে বা নিকটবর্তী, তার মানে বি পয়েন্টটা হবে তাহলে নিকটবর্তী। ওকে, আর সবচেয়ে বড় কে, দেখো এটা 9.89, 9.22, তাহলে এটা সবচেয়ে বড়, তার মানে এটা হচ্ছে সবচেয়ে কি দূরবর্তী। ওকে, এই হচ্ছে খুব সিম্পল। হ্যাঁ, এইভাবে আমরা জাস্ট দূরত্ব বের করি, এটা বলে দিতে পারি। ওকে, আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমরা পরবর্তীতে দেখি, এবার আমাদের টাইপ 2 দেখি, বলছে পরিসীমা সংক্রান্ত। ওকে, টাইপ 2 তে আমাদের কি পরিসীমা। এখন আমরা যখন জেনারেল ম্যাথ করে আসি, সাধারণ গণিতে আমরা কি দেখি, যে পরিসীমা বলতে কি বোঝায়, যদি ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজে কি জানি আমরা, তিনটা বাহুর যোগফল, এটাকে বলা হয় পরিসীমা। আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজ পড়ছি, সেটাই আমরা সামনের টপিকস আলোচনায় আসতেছি। এবং যখন আমাদের কি হয় চতুর্ভুজ হয়, তখন চারটা বাহুর যোগফল আমরা বলি, তার জন্য আমরা পরিমিতিতে আমরা জানি বিভিন্ন ধরনের ফর্মুলা দিয়ে করি আগে। তো সহজ করে পরিসীমা বলতে কি বোঝাবে, ত্রিভুজ বা চতুর্ভুজে যতগুলো বাহু আছে সবগুলো বাহু কি যোগফল। এখন আসলে আমাদের কি বলছে অঙ্ক, উদাহরণ 3 এই অঙ্কটা আমাদের আছে, কি বলছে যে একটি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু যথাক্রমে এত 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 সমতলে, এবার দেখো এদের অবস্থান দেখো। এখন খেয়াল করো, এবার আস্তে আস্তে মানে ধীরে ধীরে আমাদের গ্রাফিক্যাল বিষয়টা চলে আসবে। তো আমরা কিন্তু বলছি যখনই আমাদের গ্রাফিক্যাল বিষয় আসবে, হ্যাঁ, যদি পরীক্ষা এরকম স্পেসিফিক বলে, সব অঙ্কে আমাদের আঁকা লাগবে না, আমরা যখন সামনে যাব বুঝতে পারবো কোন অঙ্কে আমাকে আঁকতে হবে, কোন অঙ্কে আঁকতে হবে না। সাধারণভাবে এই অঙ্কে আমার দরকার হবে না, কিন্তু প্রশ্ন যদি বলে দেয় অবস্থান দেখা এবং ত্রিভুজটি আঁকো, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, এটাকে এঁকে দেখাইতে হবে। এবং সেটা কিন্তু খাতায় মানে ফ্রি হ্যান্ডে করলে হবে না, আমাদের গ্রাফ পেপারে সুন্দর করে মেজারমেন্ট নিয়ে করতে হবে। তো আপাতত আমরা এক্ষেত্রে ফ্রি হ্যান্ডে তোমাকে বুঝিয়ে দিচ্ছি যে পয়েন্টগুলো কোথায় কিভাবে আছে। খেয়াল করো তাহলে a2,0। ওকে, তাহলে 2,0। আচ্ছা, এক্ষেত্রে আমরা এটা শিখতে যে আরেকটা এমসিকিউ শিখে ফেলি স্থানাঙ্কের বেলায়। খেয়াল করো যে a2,0, তার মানে x এর মান, এটা কি প্লাস x বরাবর, তাহলে কয় ঘর যাব, 2 ঘর।
তাহলে 2 ঘর যাওয়ার পর এবার খেয়াল করো এই যে y এর ভ্যালু কি, এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট কথা, যে y এর ভ্যালু কিন্তু 0। তাহলে আমাকে 2 ঘর আসার পর কিন্তু y এর দিকে আর কোনো মুভ করতে হবে না, কারণ y এর দিকে কোনো ভ্যালু নাই, 0 বলছে, তার মানে এটা ওখানেই থাকবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই ধরে নিলাম আমাদের এই বিন্দু যে a2, 0। ওকে, সেম ভাবে b কত 7, 0। এবার বলো x বরাবর কয় ঘর যাব, 7 ঘর। তো 2 ধরলাম আমরা, 3 4 5 6 7। তাহলে 7 এর পর এবার কি সেম দেখো এক্ষেত্রেও কি তার কোটিটা 0। তাহলে কোটি যদি 0 হয় তাহলে এক্ষেত্রে কি হবে দেখো, তাহলে এই পয়েন্টটা এখানেই থাকবে x অক্ষের উপরই, এটা কত হবে 7, 0 হবে। আশা করি বুঝতে পারছি আমরা পয়েন্টটা। ওকে, তো অবশ্যই বারবার বলছি তোমরা কিন্তু খাতায় ফ্রি হ্যান্ডে করলে হবে না, এটাকে তোমাদেরকে গ্রাফে সুন্দর করে প্লট করে দেখাতে হবে, নাহলে কিন্তু এটা মার্কস পাওয়া যাবে না যদি আঁকতে বলা হয়। তাহলে এক্ষেত্রে আমাদের সিটা আসে কত 3, 4। তাহলে দেখো x বরাবর 3 ঘর গেলাম, y বরাবর 4 ঘর প্লাস বরাবর, এবং 1 2 3 4, তাই না, এটা আমাদের y ছিল। তাহলে এই আসলে যে এই যে 3, 4, তাহলে 3, 4টা মিলিয়ে কোথায় আসবে, আনুমানিক এখানে আসবে এই। তাহলে এখন আসলে আমাদের যেটা বলতেছিল যে আমাদের সমতলে অবস্থান দেখাইলাম আমরা, যে এই যে আমাদের a, এই যে আমাদের b, এই যে আমাদের সি, এবং বলতে ত্রিভুজটি আঁকো। তারপরে আমরা স্কেল ধরে সুন্দর করে যদি মিলাই দেই তাহলে কিন্তু এরকম একটা ত্রিভুজ তৈরি হয়ে যায়। ওকে, তাহলে আশা করি আমরা বুঝতে পারছি এই যে হচ্ছে ত্রিভুজ। এখন আমাকে প্রশ্ন বলছে কি যে এদের ত্রিভুজটির পরিসীমা। ওকে, তাহলে পরিসীমা মানে আমরা কি বললাম, 3 বাহুর যোগফল মানে ত্রিভুজের জন্য। তাহলে ত্রিভুজে কয়টা বাহু আছে আমরা দেখো, এই যে এ বি, বি সি, এ সি বা সি। তাহলে আমরা 3টা বাহুর দৈর্ঘ্য যেভাবে শিখলাম আমরা দৈর্ঘ্য বের করে যোগ করব। তাহলে আমরা কি লিখবো, যে এই যে এ বি, সে লেটস থেকে হচ্ছে আমাদের এ বি বাহুর দৈর্ঘ্য, AB বাহুর দৈর্ঘ্য। ওকে, তাহলে AB বাহুর দৈর্ঘ্য আমরা নাম দিলাম ওই যে AB, বা এটা আর লেখা লাগবে না, AB বাহুর দৈর্ঘ্য বুঝতে তাতেই হবে। তাহলে আমাদের AB বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা কি দিব আমরা, ওই যে রুট ওভার। ওকে, রুট ওভার করো, তাহলে A থেকে B, তাই না, তাহলে A থেকে B কত দেখো, x2 - x1 7 - 2। যে আবার সেই কথা আমরা বলতে পারি, দেখো এক্ষেত্রে কোটি কিন্তু সেম 0 0 হোক বা যাই হোক। তাহলে আমরা একটু দ্রুত বলতে পারি, যদি পরীক্ষায় বলতেও পারি নাও পারি, নরমাল ভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই। তো আমরা এইভাবে দেখাই দিব, তাতেই ভালো হবে। তোমার ক্যালকুলেশনও তুমি এইভাবে করার চেষ্টা করবে, যে 7 মাইনাস তাহলে কত বলো 2 স্কয়ার প্লাস কত 0 - 0। যদি আমরা সিকিউ তে এভাবে দেখাই দিব, বাট আলটিমেটলি আমি মাথায় রাখবো এটা, যে তাহলে এটা ভ্যালুটা কত আসবে, যেহেতু ভুল কোটি দুটো সেম আমরা শিখে আসছি, তাতে বুঝবে ডিফারেন্স। তাহলে কত হবে 2 - 7 করি বা 7 - 2 করি, ডিফারেন্স হচ্ছে 5। এবং অবশ্যই বারবার বললাম মডুলাস মানে তার মানটা, তার মানে आंसर কত চলে 5। এটা আমার ক্যালকুলেটরও লাগবে না, দেখছো যে আমরা ক্যালকুলেটর ছাড়াও এটা আসলে দ্রুত করে ফেলতে পারি। একইভাবে এবি এর পরে ধরো আমরা বের করলাম কত বিসি, তাহলে সেম বিসি বাহুর দৈর্ঘ্য, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য কত আসবে, এই যে বি থেকে সি, এক্ষেত্রে সি কত ছিল যে আমাদের 3, 4। এক্ষেত্রে তার কোনটাই সেম না, তো নরমাল ভাবে করতে হবে। তাহলে কত করবো আমরা 7 - 3 স্কয়ার প্লাস কত আসবে আমাদের 0 - 4। ওকে, 0 - কত 4 স্কয়ার। একইভাবে যদি আমরা করি বিসি এর পরে আরেকটা কত সি এ, তাহলে সি এ কত আমাদের সি এ বাহুর হচ্ছে আমাদের দৈর্ঘ্য। তাহলে সি এ বাহুর দৈর্ঘ্য কত আসবে বলো, রুট ওভার, তাহলে সি থেকে এ, তাই না, তাহলে এই যে সি আর এ, তাহলে কত করবো, যেকোনো একটা করলেই হবে আমাদের। তাহলে 3 - 2 যেটা বললাম আমরা, 3 - 2 তার স্কয়ার প্লাস, তাহলে আমাদের কত হবে 3 থেকে 2 বাদ, তাহলে এখানে 4 - 0 কত আসবে 4 - 0 স্কয়ার, বা যেটাকে আমরা শুধু 4 স্কয়ারও বলতে পারি চাই। তাহলে আমরা এটা বুঝলাম যে এবি এর মান হচ্ছে এত, বিসি এর মান যদি বের করে দেখো কত আসবে 4√2, এবং সি এর মান করলে √7। এবং এর ক্ষেত্রে আসলে যেটা বললাম আমরা পরিসীমা, তাহলে যেহেতু ত্রিভুজ 3 বাহুর কি যোগফল এবি + বিসি + সি, তিনটাকে বসাই দিয়ে ক্যালকুলেটর করলেই এটা আসবে। এখন কোশ্চেন আছে এই যে লাস্ট একটা কথা ছিল যে কত পর্যন্ত 5 দশমিক স্থান, তার মানে হচ্ছে যে দশমিকের পরে তাকে 5 ঘর দেখাইতে হবে। এটা প্রশ্ন যতটুকু বলবে ততটুকু, আর কিছুই না বলে নরমালি আমি 3 4 ঘর বা যে কোনো একটা ঘর দেখাইলেই হবে। তো ক্ষেত্রে যেহেতু আমার দশমিক বলছে 5 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো, তাহলে 5 দশমিক স্থান পর্যন্ত কত, এই জন্য আমরা দশমিক পর 5 ঘর দেখাচ্ছি। সামনে দেখবা যে হয়তো 3 ঘর বলছে, 4 ঘর বলছে, তত পর্যন্ত আমাকে দেখাতে হবে। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি যে এই ছিল আমাদের টাইপ 2 পরিসীমা সংক্রান্ত বিষয়। এবার আমাদের যে টাইপ 3 যেটা, এটা হচ্ছে আমাদের এবার ত্রিভুজ নিয়ে আলোচনা। ওকে, খুব একটু যেটা বলতেছিলাম আমরা মাত্রই বললাম যে ত্রিভুজ, চতুর্ভুজ, এবং শুরুতে কিন্তু তোমাদেরকে একটা কথা বলে আসছি যে স্থানাঙ্কের মধ্যে জ্যামিতি, তো জ্যামিতি মানে আমাদের মধ্যে ত্রিভুজ চতুর্ভুজের ধারণাগুলো ক্লিয়ার থাকতে হবে। তো আসলে এবার বিভিন্ন ধরনের ত্রিভুজের নিয়ে যদি একটু কথা বলি আমরা, বিভিন্ন ধরনের ত্রিভুজের সম্পর্কে আমরা জানা আছে আমাদের। নাম্বার 1 যদি বলি আমরা, কি আমাদের সবচেয়ে কমন সর্বপ্রথম কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কি হয় আমরা জানি সবাই, সমবাহু ত্রিভুজে কি হয় বলো, 3 বাহুই কি হয় সমান হয়। তার মানে সমবাহু ত্রিভুজ কাকে বলা হয়, যে ত্রিভুজে 3 বাহু কি সমান, তাই না। তাহলে আমাদের সমবাহু একটা ত্রিভুজ দেখতে কেমন হতে পারে, জাস্ট আমি একটু ফ্রি হ্যান্ডে বোঝানোর জন্য আঁকি। মনে করো এই যে এরকম, তাই না, 3টা বাহুই মনে করো সমান, এ বি সি। তাহলে এটা হচ্ছে যে যদি এই মান সমান আসে, তাহলে আমরা কি বলবো সমবাহু। তাহলে আমাদের প্রশ্ন দেখবো আমরা সামনে, এখন দেয়া থাকবে যে বলবে যে প্রমাণ করে এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে কিভাবে প্রমাণ করব, আমরা ওই যে 3টা বাহুর মান মানে এ বি, বিসি, এসি বা সি বের করবো। যদি 3টাই বের করার পর যদি দেখি কি হয় সমান হয় 3টা মান, তাহলে বলবো সমবাহু ত্রিভুজ। খুব সিম্পল। তো 2 নম্বর আসলে আমাদের যদি বলে সমদ্বিবাহু। ওকে, 3 নম্বর
সমদ্বিবাহু। তাহলে সমদ্বিবাহুতে কি হবে বলো, নাম থেকেই বুঝতে পারছি আমরা, দ্বি মানে কি দুই, সম মানে সমান, তাহলে কি হবে এক্ষেত্রে দুই বাহু সমান হবে। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি সমদ্বিবাহুর অর্থ দুই বাহু সমান। তাহলে আমরা বুঝবো কখন সমদ্বিবাহু ত্রিভুজ। তো আবারও একই কথা আমরা যেটা শিখলাম, আমরা শুধু একটাই সূত্র এখানে, আমরা জাস্ট তার কি বের করবো, দূরত্ব বা দৈর্ঘ্যটাকে নির্ণয় করবো তার তিনটা বাহু করে, যদি দেখি যে তার দুইটা সমান আসছে তাহলে আমরা তাকে কি বলবো, সমদ্বিবাহু। তাহলে এক্ষেত্রে আমরা চিত্রটা ধরো জাস্ট একটা বোঝার জন্য আঁকতেছি আমরা, যে লেটস থেকে যে এরকম, তাই না, দুইটা বাহু সমান, মনে করো এ বি সি, জাস্ট বুঝার জন্য আমি এত ভালো করে রাখিনি এখানে। তাহলে এ আর বি দুটো হয়তো সমান, বি সিটা ধরে নিলাম আমরা, ছোট বা বড় যাই হোক, এবার দুইটা বাহু সমান পাচ্ছি, এই জন্য আমরা কি বলবো, সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, তো তারপর আমাদের 3 নম্বর যেটা, সেটা হচ্ছে বিষমবাহু। তাহলে এক্ষেত্রে যদি আমাদের কি হয়, আমরা শুরুতে যেটা বলে আসছিলাম সমবাহুর উল্টা বা বিপরীত। তাহলে সমবাহুর উল্টা মানে কি, যে যদি 3 বাহুই সমান হয় তাহলে কি হবে, এটা সমবাহু। আর যে 3 বাহুই অর্থাৎ কোনোটাই সমান না হয়, তিনটাই ডিফারেন্ট, তাহলে এটাকে বলবো আমরা বিষমবাহু, বা যেটাকে আমরা বলতে পারি তাহলে 3 বাহু অসমান বা সমান নয়। আশা করি এটুকু বুঝতে পারছি আমরা, যে 3টা বাহু যদি কি হয়, সমান না হয় তাহলে আমরা এটাকে বলবো বিষমবাহু। তাহলে বিষমবাহু কি হবে, মনে করো জাস্ট এটা এটা এটা, ওকে, তো ধরে নাও এরকম আর যে 3টা বাহু ডিফারেন্ট ডিফারেন্ট, কথার কথা এ বি সি, কোনোটার সাথে কোনোটা মিল নাই, তাহলে আমরা এটাকে বলবো এটা বিষমবাহু। তাহলে আবার একই কথা কিভাবে প্রমাণ করবো, আমরা এ বি বের করবো, বি সি বের করবো, সি এ বের করবো, যদি তিনটেই কি আসে, ডিফারেন্ট আসে মান, তাহলে আমরা এটাকে বলবো বিষমবাহু ত্রিভুজ। ওকে, তো তারপরে আসলে আমাদের 4 নাম্বার যেটা আরেকটা ইম্পর্টেন্ট, সেটা কি আমাদের সমকোণী ত্রিভুজ। ওকে, সমকোণী ত্রিভুজ কোনটা, সংজ্ঞায় যদি আমরা বলি সমকোণী ত্রিভুজের সংজ্ঞা আমরা কি জানি, যে ত্রিভুজের এক কোণ সমকোণ। আমরা তো জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কি হয়, 180 ডিগ্রি হয়, এগুলো আমরা যে বিস্তারিত জ্যামিতি পাঠের হয়তো আমরা জানি। তো কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি হয়ে যায় তখন কিন্তু ভাই সেটা কি বলা হয়, সমকোণী ত্রিভুজ বলা হয়। এখন এক্ষেত্রে সমকোণী ত্রিভুজের সেটা এখন কোশ্চেন হচ্ছে, আমরা তো 90 ডিগ্রি দিয়ে প্রমাণ করবো না, এখন এটা প্রমাণ করবো কি দিয়ে, তাহলে আমরা অঙ্কে তো বলবো যে প্রমাণ করো সমকোণী। সমকোণী আমরা জানি, সমকোণী ত্রিভুজ প্রথমত দেখতে কিরকম হয়, একটা কোণ 90 মানে সবাই জানি সমকোণীটা তাহলে কি হবে, দেখতে এরকম হবে, তাই না, যে লেটস থেকে আমাদের এই যে এ বি সি, তাহলে যে কোনো একটা কোণ, এই যেটাকে কি বলি আমরা 90 বলি। ওকে, তো এক্ষেত্রে আমরা কিন্তু জানি যে আমরা এটা ত্রিকোণমিতিতে বা পরিমিতিতে আসলে এগুলো আমাদের বেশি আলোচনার বিষয়, যে আমরা এক্ষেত্রে আমাদের লম্ব, এটা কি আমাদের, তাহলে যদি এটাকে কোণ হিসেবে বিবেচনা করি তাহলে আমাদের লম্ব, ভূমি আর কি থাকে, অতিভুজ থাকে 3টা। তাহলে আমরা কি বলবো এক্ষেত্রে, ধর এটাকে কোণ হিসেবে বিবেচনা করলে আমরা জানি কি হবে, এটা হবে তার লম্ব, এটা কি ভূমি, এবং এটা হচ্ছে অতিভুজ, তাই না। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা জানি, আমরা ওই যে পিথাগোরাস অর্থাৎ সমকোণীর সংজ্ঞা জানি, যে ত্রিভুজের এক কোণ 90 ডিগ্রি বা সমকোণ হবে, এক সমকোণ। কিন্তু কোশ্চেন হচ্ছে আমরা প্রমাণ তো আর এভাবে করবো না, প্রমাণ তো কোন দিয়ে করবো না, প্রমাণ করবো হচ্ছে যেটা পিথাগোরাসটা হচ্ছে আমরা জানি, পিথাগোরাস উপপাদ্য কার জন্য অ্যাপ্লাই হয়, যে সমকোণী ত্রিভুজের জন্য। তাহলে পিথাগোরাসের শর্তরা যারা মেনে চলবে তাদেরকে আমরা কি বলবো, সমকোণী ত্রিভুজ বলবো। আমরা প্রমাণ করবো সেটা দিয়ে। তাহলে পিথাগোরাসের মানে অর্থাৎ এখানে কি মানতে হবে, আমরা শর্তটা কি মনে রাখবো, যে পিথাগোরাস মেনে চলতে হবে। ওকে, পিথাগোরাসের মেনে চলতে হবে, তাহলে আমাদের কি হবে, এটা সমকোণী ত্রিভুজ বলবো। এখন কোণ তো আর আমরা এক্ষেত্রে আপাতত এখানে এইভাবে বের করতে পারবো না, তো আমরা এই জন্য আর কোণ দিয়ে বলবো না, আমরা পিথাগোরাস দেবো। তো পিথাগোরাস দিয়ে আমরা সবাই জানি কি হয়, অতিভুজ স্কয়ার। তাহলে আমরা অতিভুজ আপাতত এই ত্রিভুজের সাপেক্ষে যদি বলি, তাহলে ওই ক্ষেত্রে অতিভুজ আমরা কি জানি, এসি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে কি হবে, এ বি প্লাস হচ্ছে। ওকে, আশা করি এতটুকু আমরা বুঝতে পারছি। এখন এক্ষেত্রে কিন্তু এই জিনিসটা আমরা জানি যে আমার লম্ব ভূমি কোনটা হবে, আমরা জানি যে কোণ যেটা তার বিপরীত বাহুটাকে আমরা কি বলা হয়, লম্ব বলা হয়, তাই না। তাহলে আমাদের কোণ যদি এই কোণ ধরি তখন লম্ব বলবো আমরা বিসি কে, এটা কিন্তু আমরা ত্রিকোণমিতি বা পরিমিতি হয়তো জানা আছে আমাদের। তাহলে এটা কোণ ধরলে তখন এটাকে বলা হয় লম্ব, এটাকে বলা হবে কি ভূমি, অর্থাৎ লম্বে কোণের বিপরীতে যেটা আছে, অপোজিট উল্টা পাশে যেটা, এটাকে বলা হয় লম্ব। তার মানে এক্ষেত্রে এটা হচ্ছে আমাদের লম্ব এই অনুযায়ী, আর এটা হচ্ছে আমাদের ভূমি, ওইটা হচ্ছে আমাদের অতিভুজ, তাই না। আর যদি শেষ থেকে এটা কোণ হইতো তখন কি হতো, সিটা যদি কোণ হিসেবে তখন কোণের বিপরীতে যেটা আছে এবি, এটাকে বলা হয়তো কিন্তু লম্ব, কোণের বিপরীতে, তখন এটা হয়তো ভূমি। ওকে, আশা করি এটা আমাদের জানা আছে, তারপর একটু বলে নিলাম। এখন আসলে একটা বিষয়, যে সমকোণী তাহলে পিথাগোরাস মানবে, কিছু এমসিকিউ যদি তোমাকে দ্রুত বলি, এটা তোমরা আশা করি ত্রিকোণমিতি বা পরিমিতি এটা অনেক ভালো জানার কথা, তারপর একটু বলে দিই শর্টলি কিছু ট্রিক্স মনে রাখো, যে কিছু সেট আছে সমকোণীতে তারা মেনে চলে। যেমন আমাদের কি হয় দেখবা 3 4 5, এটা হচ্ছে একটা সমকোণীর সেট। অথবা আরেকটা আছে আমাদের খুবই কমন, সেটা হচ্ছে কত আমাদের 6 8 10, এটা হচ্ছে একটা সমকোণী সেট। আর একটা কমন হচ্ছে 5 12 13। অর্থাৎ এই তিনটা যদি ত্রিভুজের কোনো মান হয়, দেখবা যে চোখ বন্ধ করে তোমার এটা কি হবে, সমকোণী ত্রিভুজ। তুমি এই সূত্রে বসায় দেখো এটা কি হচ্ছে, পিথাগোরাস উপপাদ্যটি মেনে চলতেছে। দেখো সিম্পলি আমরা একটু মনে রাখার সুবিধাটা কি, যে আমরা একটু দ্রুত করতে পারবো। দেখবা যে তোমার স্পেশালি এই জিনিসটা অনেক বেশি কাজে আসবে তোমার যখন ত্রিকোণমিতি করবা, পরিমিতি করবা। হয়তো তোমাকে ভূমি বলে দিয়েছে, লম্ব বলেছে, অতিভুজ কত, তো তুমি যখন দেখবা 3 4 অতিভুজ 5, যখন তুমি দেখবা হচ্ছে 5 13, তাহলে একটা হবে 12। এই জিনিসটা তোমার মানে খুব দ্রুত হবে আর কি, বাকি এমনিতে তো আমরা করতেই পারবো, এটা আশা করি হোপফুলি সমস্যা নাই। এখন আসলে আরেকটা কথা আছে আমাদের লাস্ট ওয়ান 5 নম্বর যেটা, সেটা কি এবার, এখন এক্ষেত্রে আরেকটা কথা আছে। দেখো সমকোণী বেলা অনেকে বলতে পারি আবার
যেটা 3 4 5। এখন কোশ্চেন খেয়াল করো, এই জিনিসগুলো একটু মনে রাখাটা আরো কেন ইম্পর্টেন্ট, যে তুমি যে ধরো যে যখনই তুমি 3 4 5 পাবা, তিনটা মান পাইলা, তো পাওয়ার সাথে সাথে কিন্তু এরকম বলে দিতে পারো যে তিনটা বাহু তো ভিন্ন, 3 4 5, তাহলে এটা কি কি বলে আমাকে বিষমবাহু ত্রিভুজ। কিন্তু আমরা কিন্তু তখন বিষমবাহু এটা আসলে বললে হবে না, হ্যাঁ এটা বিষমবাহু বলা যায়, তো তারপরেও স্পেসিফিক ভাবে এটা আসলে কি সমকোণী ত্রিভুজ। তাহলে এই জিনিসটা আমরা একটা বিষয়, যে তিন বাহু অসমান দেখলেই আমরা আগে বিষমবাহু বলে দিব না, আমি একটু রাফে চিন্তা করব, বা আমি একটু দেখবো যে এটা কি পিথাগোরাসের কোনো শর্ত মানে কিনা, এবং পিথাগোরাসের মধ্যে নরমালি তিনটা বেশি থাকে, বাট এটাই থাকবে নট নেসেসারি এরকম না সব সময়। তো এই জন্য আমরা একটু আগে রাফে চিন্তা করবো, যেটা কি যে আমাদের লম্ব বা ভূমি স্কোয়ার করলে, বা আমরা যদি চিত্র আগে, তখন তো চিত্র চেহারা দেখে বুঝতে পারবো যে এটা সমকোণী হচ্ছে কিনা। আর যদি চিত্র না আঁকা থাকে, তাহলে আমরা এই মানগুলোকে নিয়ে এই সূত্রে বসাই একটু রাফলি দেখবো এটা কি সমকোণীয় হয় কিনা, তখন তো আমরা এটাকে বিষমবাহু আর বললে হবে না, বিষমবাহুর পরে এটা স্পেসিফিক ভাবে আরো কি হয়, এটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। ঠিক আছে, আশা করি আমরা এখানে এই পর্যন্ত বুঝছি এটা। তো এখন আসলে সমকোণীর পর লাস্ট যেটা এখানে আমাদের 5 নম্বর, সেটা হচ্ছে সমদ্বিবাহু সমকোণী। সমদ্বিবাহু সমকোণী। এখন এটা আমাদের কি, তাহলে এটা বুঝতেই পারতেছে এক্ষেত্রে দুইটা মিক্স থাকবে কথা, তাই না? ফার্স্ট এটা সমদ্বিবাহু হবে, এরপরে আবার এটা সমকোণীয় মেনে চলবে। তাহলে এটা কিরকম হতে পারে আমাদের, দেখো আমাদের যে এই যে এরকম একটা ত্রিভুজ যদি আমরা আবারও আঁকি, ধরো এক্ষেত্রে আমরা মানগুলো যদি এইভাবে নেই এ বি সি, তাহলে দেখো এই মানগুলো লম্ব যদি আমরা বা ভূমি এগুলো যদি আমরা এই কোণের সাপেক্ষে 3 3 নিলাম, এবং ধরো এটা √18 নিলাম, এক্ষেত্রে কি হবে খেয়াল করো তো, যে আমাদের লম্বের বা ভূমি তাদের মান কত করে, 3 করে। এখন তুমি যদি বলতে পারো যে হ্যাঁ আমার দুইটা বাহু সমান, তাহলে এটা সমদ্বিবাহু, ঠিক আছে সমদ্বিবাহু। আর যেটা বললাম আমাদের সমদ্বিবাহু হওয়ার পর এটা আলাদাভাবে আরো স্পেসিফিক হতে পারে, সমদ্বিবাহু সমকোণী হতে পারে। তো আমরা এটা হচ্ছে যাচাই করবো যেটা কি সমদ্বিবাহু সমকোণী আছে কিনা। তখন খেয়াল করো তো, দেখো এই যে লম্ব স্কয়ার ভূমি স্কয়ার কত, 3 স্কয়ার 3 স্কয়ার কত হয় বলো, 9 আর 9 18। একইভাবে অতিভুজ স্কয়ার মানে কি √18 স্কয়ার, তাহলে এটাকে স্কয়ার 18। তো দেখো তো এক্ষেত্রে কি মেনে চলতেছে না, তাহলে এটা শুধু সমদ্বিবাহু বললে হবে না তখন, তার মানে আমাকে এটা স্পেসিফিক ভাবে সমদ্বিবাহু সমকোণী বলতে হবে। ঠিক আছে, আশা করি আমরা ত্রিভুজের এই বিষয়গুলো বুঝতে পারছি। যদি এটা বুঝে থাকি, এখন দেখো আমাদের খুব সিম্পল, আমাদের এখানে আমরা আগে লিখে দিয়ে আসছি, আমাদের দেখো যে এই রিলেটেড অনুশীলনে আমাদের যে ম্যাথগুলো আছে 2 3 6, এই ম্যাথগুলো হচ্ছে আমাদের এই রিলেটেড। তো দেখো আমরা এই রিলেটেড একটু বলি। তো দেখো আমাদের এবার আসো যে যদি আমরা এই রিলেটেড অঙ্কগুলো করি, দেখো আমরা একটা দেখাই যদি বুঝতে পারো, দেখো একটি ত্রিভুজের শীর্ষ বলতে কত কত বলো, এই যে এ বি সি বলতে ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে একটু আগে আমরা বলে আসছি, যদি অঙ্কন করে বলে আমাকে কিন্তু অবশ্যই গ্রাফে আঁকতে হবে, আমি ফ্রি হ্যান্ডে করলে হবে না, খালি খাতায় শুধুমাত্র করলে হবে না, হ্যাঁ আমি গ্রাফে করে দেখাই দেবো। তো আপাতত আমরা এখানে বোঝানোর জন্য করতেছি, যেহেতু এখানে গ্রাফের নাই, আমরা এক্ষেত্রে হাতেই দেখাচ্ছি। কিভাবে বলো, খুব সিম্পলি, এ হচ্ছে 2, -4, তাই দেখো এক্স এর বরাবর কি +2 ঘর, ওয়াই এর বরাবর কিন্তু -4 দিক ঘর, তার মানে 1 2 3 4 মনে করো এখানে, তার মানে এই যে দুইটা পয়েন্ট মিললে এইখানে কথার কথা আমার হতে পারে এই। সেম ভাবে বি কত, -4, 4, তাহলে বি কত, নেগেটিভ দিকে এক্স এর -4 এবং ওয়াই এর পজিটিভ দিকে 4, তাহলে পজিটিভ দিকে 1 2 3 4, তাহলে এইখানে আসলে কথার কথা এখানে হতে পারে আমার বিটা। আর সিটা কত বলো, 3, 3, তাহলে এক্স বরাবর এই যে +3, ওয়াই বরাবরও +3, তার মানে এইখানে হতে পারে আমার সি। অবস্থান দেখানোর পর কি বলছে, যে ত্রিভুজটা অঙ্কন করো। তাহলে অঙ্কন করো বলতে এই যে আমরা ত্রিভুজটা যদি মিলিয়ে দেই বাহুগুলা কথার কথা, তাহলে কিন্তু আমাদের কি পেয়ে যায়, একটা ত্রিভুজ আমরা পেয়েছি। তাহলে এই যে ত্রিভুজটা তৈরি হলো, এটাকে আমরা দেখাইতে বলছি। ওকে, বলছে অঙ্কন করার পরে এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এখানে বুঝতেই পারতেছো সমদ্বিবাহুর অর্থ কি। তাহলে আমার কাজ কিন্তু একটাই, যে আমি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বের করবো, আর কোনো কাজ নাই। তারপর খালি শর্তটা মনে রেখে শর্তটা লজিকটা বলে দিব। তাহলে আমরা এই কথাটা বাংলায় বলবো যে এ বি বাহু, এখান থেকে কত কি, এই যে বি বি সি সি এ বাই এসি, আমরা কি বের করবো, এসি, তাই না? কি বের করবো আমরা এটাকে, এসি। ওকে, এখন যদি এসি বের করি, তাহলে বলো এসি কি কি বের করবো আমরা, যে এসি আসবে, তারপরে কি আসবে আমাদের, বাংলায় বলবো আমরা যে এসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, দেন কি সিএ বাহুর দৈর্ঘ্য। ওকে, সেটা বুঝতে পারছি। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য যদি সিএল যে কোনো একটা করলাম, যে এসি বাহু, তাহলে এ থেকে সি, এ আর সি কত আসবে, যে কোনো একটা মাইনাস করলাম আমরা, তার মানে 3 - 2 স্কয়ার প্লাস কত হবে 3 মাইনাস। এখন যদি খেয়াল করতে বারবার বলছি কিন্তু আমাদের পরটা মাইনাস, তুমি আবার মাইনাস রাখলে হবে না, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাই না? এই তাহলে এটা পেয়ে যাবো আমরা এসি। এখন আসলে যদি আমরা করি বিসি, তাহলে বি এর সাথে সি কি হবে, সি থেকে বাদ দিলাম, অর্থাৎ 3 মাইনাস আবার মাইনাস মাইনাসে কত +4, তাহলে আমাদের সি করলে হ্যাঁ কত আসে, তাহলে 3 - +4 হোল স্কয়ার প্লাস কত আসবে 3 - 4 হোল স্কয়ার। ওকে, এই এটা আসবে একটা মান। একইভাবে যদি সি এর সাথে এ এর করি, তাহলে কত আসবে বলো, 3 - 2 স্কয়ার প্লাস কত 3 - +4। সি এর সাথে হচ্ছে আমরা এসি লিখে দিচ্ছি, তাই না? না, এসি তো আমাদের নেওয়া হয়েছে, তাহলে এসি বিসি, আর এটা আমাদের এ বি নিতে হবে আসলে, এ বি, এটা এ বিটা আগে নেওয়ার দরকার, যাই হোক একই কথা, আমাদের তাহলে নিতে হবে কি এ বি আসলে। তাহলে আমাদের এসি নিছি, বিসি নিলাম, এসি বিসি আর হচ্ছে এ বি নিতে হবে। তাহলে এ বি কত দেখো, এর সাথে বি যদি করি -4 - 2 হোল স্কয়ার প্লাস কত
4 মাইনাস হয়েছে আবারও যে মাইনাস হয়েছে +4 হোল স্কয়ার। আচ্ছা তাহলে আমরা দেখো যেটা বললাম যে তাহলে এসি বিসি আর এবি তিনটার মান বের করলাম, যেটা বাংলা সুন্দর করে অবশ্যই পরীক্ষা লিখতে হবে যে আমাদের এসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য, এবি বাহুর দৈর্ঘ্য। তাহলে দেখো কত আসে 5√2 5। দেখো তো এই যে ক্ষেত্রে আমাদের কি হচ্ছে দুইটা বাহু কিন্তু সমান, যেহেতু দুইটা বাহু সমান প্রশ্ন শুধু আমাকে স্পেসিফিক বলে দিয়েছে এটা সমদ্বিবাহু, তাহলে আমার আর সমকোণী চেক করার দরকার নাই, আমি বলে দিব হ্যাঁ যেহেতু দুই বাহু সমান, যেহেতু কি আমাদের বলবো এসি ইজ ইকুয়ালস টু বিসি, তাহলে আমরা কি বলবো, তাহলে বাংলায় বলবো যেহেতু এসি ইকুয়ালস টু বিসি অর্থাৎ এর দুই বাহু সমান তাই এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এটা বাংলায় বলে দিব সুন্দর করে লাস্ট। আশা করি আমরা বুঝতে পারছি, খুব সিম্পল। তো পরবর্তীতে আমরা দেখি পরবর্তীতে কি বলা হয়েছে আমাদের, দেখো এই যে এটা দেখো এ এত বি এত সি এত একটি ত্রিভুজের শীর্ষবিন্দু, তাই না? ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে আবার আমাদেরকে বলছে ত্রিভুজটা অঙ্কন করো, আমরা একটু অবশ্যই তোমাদের বারবার বলছি আমরা গ্রাফে করতে হবে, আমরা এখানে হাতে করে দেখাচ্ছি। তাহলে এই কত বলো 2,5, তাহলে x বরাবর 2 y বরাবর +5 1 2 3 4 5, তাহলে সে এখানে লেটস সে এখানে আছে আমাদের a, b কততে আছে বলো -1,1, তাহলে মাইনাস x এর বরাবর 1 y দিকে +1, তার মানে এইখানে আছে আমাদের লেটস সে b, c কত 2,1, তাহলে এই যে x বরাবর 2 y বরাবর 1, তাহলে এইখানে আছে আমাদের c। এখন দেখো তো তুমি যদি এগুলোকে মিলায় দাও তাহলে তুমি ছবি দেখেই বুঝতে পারতেছো কিন্তু যে এটা অনেকটা এটা কিসের ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা প্রমাণ মানে চিত্র দেখে কিন্তু আমরা বুঝে যাচ্ছি আসলে। তারপর আমরা যেহেতু সিকিউ তো আসলে আমাদের করতেই হবে, তাহলে কি বলছে এটাকে একটা সমকোণী ত্রিভুজ। আগের মধ্যে কথা আমার কাজ কিন্তু একটাই কথা যে আমরা জাস্ট দৈর্ঘ্যগুলো বের করব, আর কোনো কাজ নেই। তো আমরা কি করতে পারি আগের মতোই বলো এ বি বি সি সি, তাহলে আমরা লিখবো এ বি বাহুর দৈর্ঘ্য, তাই না? যে এ বি বাহুর দৈর্ঘ্য বাংলা পুরোটা লিখবো, দেন বি সি বাহুর দৈর্ঘ্য, তারপর হচ্ছে সি এ বা এসি বাহুর দৈর্ঘ্য। ওকে, তো আসলে যে আমাদের এ বি কোশ্চেনটা যদি আমরা লিখি এ বি, তাই না? তাহলে যে কোনো একটা আগে পরে করলেই হবে। তাহলে -1 -2 তার কি স্কয়ার প্লাস কত হবে 1 5 তার কত স্কয়ার। ওকে, তারপরে আসো আমাদের বি সি, তাহলে বি থেকে সিটা কি আসবে বলো 2 মাইনাস প্লাস 1 তার আসছে কি স্কয়ার প্লাস কত আসবে 1 1। এক্ষেত্রে ওই যে যেটা বলছিলাম আমরা কোটি সেম, তাহলে কোটি সেম হলে কি হবে ভুজ দ্য ডিফারেন্স, তাহলে 2 মাইনাস প্লাস 1 মানে 3 হয়ে যাবে आंसर। এটা আমরা ডিরেক্টলি বলে ফেলতে পারি। হ্যাঁ, তো তারপর সিকিউতে আমরা এভাবে করে দেখাবো, তাহলে এটা কি হবে 1 1 স্কয়ার 0 হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের এটা কি বলো সি এ, তাহলে সি থেকে এ, তাই না? যে কোনো একটা করলেই হবে। এক্ষেত্রে দেখো বুঝছেন, তাহলে आंसर বলে ফেলো তো। এখন দ্রুত কি হবে आंसर কত হবে, এটুকু দ্রুত হবে 5 - 1 মানে 4 হবে না आंसर। কিন্তু আমরা যেটা দেখে করি কিন্তু অবশ্যই যেহেতু সি কিউ তো আসলে করে দেখাইতে পারি না, आंसर তুমি বলে ফেলবে। দেখো এই যে করলাম আমরা বিসির বেলায় তাদের কি ছিল বি আর সি, তাদের কি সেম ছিল কোটি, তাহলে বুঝ দুইটা ডিফারেন্স মানে 2 - 1 প্লাস 1 তার মানে 3 হবে আমাদের এটার आंसर, তাই না? আমরা এটা বলেই ফেলতে পারি, এটা ক্যালকুলেটর আমার করা লাগবে না। এই জায়গাগুলো আসলে তোমার একটু টাইমগুলো সেভ করবে, এইজন্য আসলে এইভাবে বলা, বাকিটা তো আমরা আসলে পারবোই। আর সি এ বা এসি যখন করব তাদের দেখো বুঝছেন, তাহলে বুঝছেন আমরা কি বলছিলাম কোটি দুটো ডিফারেন্স, তাহলে 5 থেকে 1 বাদ দিলে কি হবে 4। এটা आंसर কিন্তু আমি আগে বলে ফেলতে পারি ইকুয়েশন লাগা স্যার, এটা आंसर হবে 4। তাহলে আমরা এটাকে জাস্ট ইকুয়েশন যদি লিখি কি আসবে বলো, যে আমাদের সি থেকে যে কোনো একটা বাদ দিলে হবে যে 2 - 2 আমি ধরো সি থেকে বাদ দিলাম প্লাস কত 1 - 5। এখন যদি তুমি ক্যালকুলেটরে বসাও, বসাই দিলে কি চলে আসবে আমরা একদিন 4 একক চলে আসবে। আর প্রথমটা যদি আমরা এটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দেখো ক্যালকুলেশন করলে কত আসে আমাদের, এই দেখো ক্যালকুলেশন করলে কত, দেখো এটা একটু আমরা করি -1 - 2 মানে কত হয় -3, তাই না? তাহলে আমরা এখানে কি করব, আমরা এই যে ফার্স্টে রুট ওভারের পরে কত আছে বলো আমাদের -1 - 2 মানে -3। তাহলে আমরা কি করব ব্র্যাকেটে -3 তার কি দিব স্কয়ার মাঝে প্লাস, দেন কি আছে আমাদের খেয়াল করো এই যে 1 - 5, এটুকু যদি তুমি না বুঝো করলে ওকে ক্যালকুলেটরেই বসাও 1 - 5 অথবা 1 - 5 মানে -4 হচ্ছে তার কি আবার স্কয়ার। তাহলে এই যে -1 - 2 মানে -3, 1 - 5 মানে -4 হয়ে যাবে, যেটা একবার আমরা এখানে বসালে হয়ে যাবে। ইকুয়াল প্রেস করো চলে আসবে, কত আসছে 5। তো এই দেখো আমাদের কত আসছে সেটা आंसर আসবে 5। ওকে, বুঝতে পারছো এতটুকু? দেখো তো এখন বলো তো অনেক ভাবে কিন্তু এটাকে বোঝা যাচ্ছে সমকোণী, আমরা কি বলে আসছি কিনা দেখো তো। ফার্স্ট আমরা চিত্র দেখেই বুঝতে সমকোণী, সেকেন্ড কিন্তু তোমাকে আগে বলে আসছে দেখো তো যে সমকোণীর সেটগুলা কেমন হয় মনে পড়ে, কত বলছিলাম আমরা এই যে 3 4 5 6 8 10 5 12 13 এগুলো দেখা মানে এটা কি হয়ে যাবে সমকোণী হয়ে যাবে। হ্যাঁ আসলে আমরা তো দেখে তো গেস করতে পারতেছি, বাট এটা তো আসলে সিকিউ যখন আসবে তখন তো করেই দেখাইতে হবে আসলে। তো আমরা এখন কি করব, এই যে দেখো তাহলে কত আসছে 3 5 আর 4, তার মানে আমরা কত মানগুলো যদি লিখি যে এ বি এর ভ্যালু আমরা অবশ্যই বড়টা অতিভুজের মান, আর আমরা এ বি সি এর ভ্যালু কত লিখবো, তাহলে এটার মান হচ্ছে আমাদের 3 আর সি এর ভ্যালু হচ্ছে কিন্তু আমাদের 4। এখন আমি তার এভাবে বলে দিলাম না যে 3 4 5 মানে এটা সমকোণ, এটা আমরা জানি কিভাবে হচ্ছে এটা আমরা বলি। তাহলে আমরা বলবো যেহেতু এটা কি বলে এক্ষেত্রে আমাদের হচ্ছে যে পিথাগোরাসেরটা মেনে চলবে আমরা বলছিলাম, তাহলে পিথাগোরাসের মেনে চললে আমরা কি বের করবো, দেখো এই যে এসি এক্ষেত্রে লম্বটা আমাদের কি হচ্ছে দেখে দেখে এসি স্কয়ার প্লাস এক্ষেত্রে কি হচ্ছে
ভূমি, ভূমি কত BC স্কয়ার, তাহলে করো এটা করলে কত আসবে AC কত 4 স্কয়ার প্লাস ভূমি কত 3 স্কয়ার, মানে কত আসছে আমাদের 25। একই ভাবে আমরা কি করব অতিভুজের স্কয়ার, তাহলে অতিভুজ কত আমাদের AB, তাহলে AB স্কয়ার কত হবে 5 স্কয়ার, তাহলে 5 স্কয়ার কত হলো 25, মানে একক লিখতে হবে। তাহলে খেয়াল করো তো আমাদের দুটোই সেম হইছে কিনা, পিথাগোরাস অনুযায়ী লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কয়ার, তাহলে আমরা বলবো সুতরাং যেহেতু কি বলবো আমাদের AB স্কয়ার ইজ ইকুয়ালস টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার, অর্থাৎ এটি আমাদের কি করতেছে পিথাগোরাসের শর্তকে মেনে চলে, তাই এটি একটি সমকোণী ত্রিভুজ। তো আশা করি আমরা এই জিনিসটা এতটুকু বুঝতে পারছি। তো এখানে দেখো পরবর্তী এটা আমাদের আসলে তোমাদের কাজ থাকলো, তোমরা একটু ট্রাই করবা। দেখো যে এই যে A আমাদের এত এবং B হচ্ছে এত, তাই না, এবং C এত, তিনটা দাও বলছে একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, তার মানে অবশ্যই এটা কি হবে সমবাহু ত্রিভুজ হবে। ওকে, তাহলে আমার কাজ কি AB বের করা, দেন আমার কাজ কি বলো BC বের করা, দেন আমার কাজ কি এটা CA বের করা। করার পরে যদি কি হয় তিনটা বই সমান হয়, অবশ্যই দেখবে এটা সমান আসবে, এইভাবে করলে ক্যালকুলেটরে, তাহলে এটা কি হবে বলবো সমবাহু ত্রিভুজ। দেন কি বলছিল আমাকে খেয়াল করো এটার পরিসীমা, আমরা কি কি বের করবো, তাহলে এটা কি বুঝতে পারলাম, আমরা জাস্ট ফরম্যাটটা বলে দিই, তোমরা করে ফেলবা। AB দেওয়া আছে, BC দেওয়া আছে, CA দেওয়া আছে বলতে আমরা করবো আর কি বের করি, হয়ে গেল দেখবে তিনটাই সেম সিমিলার আসবে। তারপর বলছে পরিসীমা, তাহলে আমরা সবাই জানি বলে আসলাম পরিসীমা দ্বারা কি বুঝায়, পরিসীমা মানে হলো সবগুলা বাহুর যোগফল, তাহলে সবগুলা কি AB BC এবং C যোগ করে আমরা কি বলবো যেটা পাবো এটাই হচ্ছে কি তার পরিসীমা। এবং বলছে পরিসীমা, এবার দেখো এই অঙ্কে কিন্তু ছিল 5 দশমিক স্থান, এখানে বলছে 5 দশমিক 3 দশমিক, তাহলে আমাদের কাজটা কি পরিসীমাটা ক্যালকুলেটর যেটা আসবে করে দিয়ে আমরা জাস্ট কি বলে দিব তার দশমিকের পরে 3 ঘর পর্যন্ত আমরা মান দেখাবো। ওকে, এটাই হচ্ছে আমাদের মানে আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয়। তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, আগামী ক্লাসে এটা করবো। আজকে জাস্ট আমরা লাস্টে কিছু এমসিকিউ, দেন আমরা আগামী পরবর্তী ক্লাসে তোমাদেরকে টাইপ 4 থেকে চতুর্ভুজ রিলেটেড বিষয়গুলো নিয়ে বলবো। তো যত সামনে যাবো আসলে তত বেশি ইম্পর্টেন্স, কোনগুলো পরীক্ষা কিভাবে আসবে সেটাও তোমাদেরকে বলে দিব, তোমরা জাস্ট ওগুলো ফলো করলেই হবে। হ্যাঁ, তো আপাতত এতটুকু আমরা করবো। আর হচ্ছে লাস্টে এবার আসলে কিছু এমসিকিউ আমাদের দেয়া আছে, আমরা যদি একটু এমসিকিউ গুলো দেখি। হ্যাঁ, দেখো এই যে এখান থেকে এবার তোমাদের সাথে আসলে যেটা বললাম যে ক্লাসের শেষে কিছু আমরা কয়টা এমসিকিউ দেখি এখন পারি কিনা, এরকম তোমরা কিছু বাসায় করে ফেলবার সাথে সাথে বোর্ড থেকে দেখো। দেখো এই যে আমরা শিখে আসছি, দেখো কি বলছে 6,8 বিন্দু থেকে x অক্ষের দূরত্ব, তাহলে আমরা শিখে আসছি কিনা দেখো কোথায় আসছে, কুমিল্লা বোর্ড 17তে আসছে। তাহলে বলছে x অক্ষের দূরত্ব বলে কি বলছিলাম আমরা, বলো যে আমাদের ওই বিন্দুর y বা কোটি, তাহলে ওই বিন্দুর y কত বলো 8, তাহলে অ্যানসার কি হবে 8 একক হবে, শেষ। একইভাবে বলছে এত বিন্দু হতে কোন অক্ষের সেম x অক্ষ বলে কি বলছে ওই বিন্দুর y বা কোটি, তাহলে কত হয়ে যাবে 3, মানে 3 হয়ে যাবে। অবশ্যই বারবার বলছি যদি নেগেটিভ থাকে কি নিতে হবে, তাকে নেগেটিভটা অ্যাভয়েড করতে হবে। তারপর দেখো এগুলো কি আর করতে হবে 1 2 2 2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে দেখো তো কি সেম এবার হয় বলো, কোটি সেম না? হ্যাঁ, আমরা তো নরমালি জানি এই দিয়ে আমি সূত্রে বসায় করতে পারবো, তাতে কোনো সমস্যা নাই। এটা বললে মানে আমাদের মনে রাখলে একটু তাড়াতাড়ি আর কি, এজন্য বারবার এই জিনিসটা বলতেছি যে কোটি সেম হলে কি বুঝ দুইটা ডিফারেন্স, বুঝ দুইটা ডিফারেন্স কি 2 - 1, মানে বড়টা থেকে ছোটটা বাদ দিলাম আর কি, বা তুমি যে কোনো একটাই করো না, বারবারই বলছিলাম মডুলাস, তো 2 - 1 মানে কি 1, আর মডুলাস মানে কি শুধু প্লাস আসবে, তাহলে অ্যানসার কি হবে 1 একক। খুব সহজ। দেখো তাহলে এটা ছিল আমাদের যশোর 17 যে প্রশ্ন ছিল এমসিকিউ তে। নেন দেখো এই যে আরেকটা বলছি আমরা, মূল বিন্দু এত বিন্দুদের মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে বলো তো ভাই মূল বিন্দু মানে কি 0 0। এখন আমরা আবারও বলতেছি নরমাল ভাবে করতেই পারবো দুই বিন্দু দূরত্ব, কিন্তু তোমাদেরকে বলে আসছি কিনা যদি কোনোটা কি হয় যে মূল বিন্দু হয় তাহলে পরেরটাকে খালি স্কয়ার করে যোগ করবা, তাহলে পরেরটাকে √, অ্যানসার কি হবে বলো 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার, ক্যালকুলেট করে দেখো এটা কি আসবে √5 আসবে, তাহলে অ্যানসার কি আসবে 5। ওকে, বুঝতে পারছো? খুব সিম্পল কিন্তু দেখো এইভাবে এমসিকিউ আসবে পরীক্ষায়, জন্য তোমাদের কিছু আসলে দেখানো হয়েছে। হ্যাঁ, তারপর দেখো হচ্ছে আমাদের দেখো আমরা এটা যদি একটু দেখাই সিমিলার ভাবে, যে যেটা মূল বিন্দু থেকে এত বিন্দু সমদূরবর্তী হলে, আমরা কিন্তু একটা অঙ্ক করে আসছি না একটু আগে কে দ্বারা যে অঙ্কটা করলাম কিছুক্ষণ আগে, মনে আছে কিনা একটু দেখো। যে মূল বিন্দু মানে কি 0 0, তার মানে 0 থেকে আমরা ধরলাম মনে মনে এটা a, এটা কি b, ওই যে করছিলাম খুব শর্টলি যেটা এখানে এমসিকিউ, তাহলে o a আর o b কি হবে সেম, তাহলে শর্ত হচ্ছে o a = o b, তাই না বলো? তাহলে o a কি মূল বিন্দু হলে একটু আগে মাত্র এমসিকিউ করলাম ওটা বাদ, তাহলে ওর সাথে মানে দুটোকে জাস্ট স্কয়ার করো, -7 এর স্কয়ার প্লাস কত হবে বলো 7 এর স্কয়ার ইকুয়ালস টু কি OB কত দিলে আবার মূল বিন্দুটা বাদ, তাহলে কি হবে বলো r স্কয়ার প্লাস। ওকে, এই আমাদের দুই পাশে যখন স্কয়ার করব আমরা কি মানে স্কয়ার করব, রুটগুলো কাটা যাবে, 7 স্কয়ার কত আসবে আমাদের 49 মানে কত আসবে এখানে 98, আর এটা কত আসবে r স্কয়ার প্লাস 7 স্কয়ার মানে হচ্ছে 49, তাহলে 49 বাদ দাও, বাদ দিলে দেখবা r স্কয়ার সমান কত আসবে 49ই থাকবে, তাহলে 49 কে যদি আমরা রুট করি কি আসবে প্লাস মাইনাস, আমরা বলছি স্থানাঙ্কের বেলা আগে আমরা কি দিব প্লাস মাইনাস দিব। ওকে, আমাদের এই যে 2 নম্বর অপশনে কি আছে +-7। আশা করি বুঝতে পারছি। সেম ভাবে দেখো পরেরটাও কিন্তু মূল বিন্দু থেকে এত বিন্দু সমদূরবর্তী হতে পারবো না, একই অঙ্কই কিন্তু খুব সিম্পল। আবার লাস্ট আমরা দেখি এটা যে মূল বিন্দু এই যে আবারও এটা a,
এটা কি বলো বি। তাহলে আমাদের কি বলবো ও এ ইকুয়ালস টু ও বি, এই হলো শর্ত। তাহলে ও এ ইকুয়ালস টু বি, খুব দ্রুত করি আমরা, খুব সিম্পল। ও এ ইকুয়ালস টু বি, ও যেহেতু এটা বাদ মানে মূল বিন্দুটা বাদ, তাহলে এই দুটো খালি স্কয়ার করো, -5 স্কয়ার প্লাস কত 5 স্কয়ার সমান ও বি, ও বাদ, তাহলে ওর সাথে বি কর, তাহলে কত আসবে 5 স্কয়ার প্লাস a স্কয়ার। দেখো খুব সিম্পল। তাহলে আমাদের আগের মতো স্কয়ার করলে কি হবে, রুট কাটা যাবে, 5 মানে এর জন্য স্কয়ার করব, 5 স্কয়ার কত 25, 25 দেখবো ক্যালকুলেটর বসাও 50 আসবে। দেন এটা কি আসবে 5 স্কয়ার মানে 25 প্লাস a স্কয়ার। ওকে, আগের মধ্যে দেখো খেয়াল করো, আমরা যেটা কি করি হচ্ছে আমাদের মাইনাস করি, তাহলে 50 মাইনাস 25 কত হবে 25, তাহলে 25 সমান p স্কয়ার। তাহলে p কত আসবে, নরমালি আমরা জানি p কি দিব আমরা, সিকিউ তে আসলে বা নরমালি আমরা কি প্লাস মাইনাসই দিব। এখন আমাদের অপশনে আসলে প্লাস মাইনাস নাই, অপশনে আছে কি শুধু প্লাস। আসলে এমসিকিউ এর জন্য যেভাবে আছে শুধু ওইটুকুই আমরা দাগাবো, পুরোটা আসলে আমরা নিব না। তো ওই অনুযায়ী আমরা দাগাবো, তাহলে এটা হবে প্লাস মাইনাস মানে শুধু 5। বাট দুটো অপশনে যদি দুটোই আমাদের থাকে তাহলে অবশ্যই প্লাস মাইনাস কে আমাকে কাউন্ট করতে হবে। ওকে, তো একই ভাবে আমাদের তাহলে এটাও দেখি আমরা লাস্ট ওয়ান দেখো যে 6 নম্বরে, যে মূল বিন্দু থেকে পি এত বিন্দু দূরত্ব যদি 5 হয়, তাহলে মূল বিন্দু মানে 0 0, এটা থেকে এই বিন্দুর দূরত্ব বলতেছে 5, তাহলে এটা তো বাদই মূল বিন্দু। তাহলে কি হবে আমাদের বলো, এই যে ও এটা কত বলো a, তাহলে ও এর দূরত্ব, তাই তো? তাহলে প্রশ্ন আমাদের ছিল যে ও এ সমান 5, এই হলো প্রশ্ন। এখন ও এ কথা বলে মূল বিন্দু বা, তাহলে কি হবে এটা p স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে p স্কয়ার প্লাস 4 স্কয়ার 5, বাস শেষ। এখন এটা ক্যালকুলেশন করি, আমরা স্কয়ার করে দেই, তাহলে স্কয়ার করলে p স্কয়ার প্লাস 4 স্কয়ার 16, যখন স্কয়ার করব এখানে রুট কাটা, আর এখানে 5 স্কয়ার কত 25, তাহলে p স্কয়ার কত হবে 25 মাইনাস 16, যদি আমরা করি কত আসবে 4 5 9, তাহলে p কত আসবে প্লাস মাইনাস 3। তাহলে আবার আমরা কি যখন c কি হবে আমরা প্লাস মাইনাস দিব। এখন অপশন যদি আমার না থাকে তাহলে আমরা যে মানটা একটাই মান থাকবে, সেক্ষেত্রে অবশ্যই হয় যে কোনো একটা দিবে, +5 দিয়ে নয় -5, যে কোনো একটা মান আমরা আসলে অ্যাকসেপ্ট করব। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। বাকি কিছু আরো এমসিকিউ আছে যেটা আমাদের টাইপ পরবর্তীগুলো রিলেটেড, যদি আমাদের এগুলো শেষ হয় আমরা আগামী ক্লাসে যখন করব তখন সেই সাথে আমরা এগুলাকে এমসিকিউগুলোকে তোমাদের শেষ করে। তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তো পরবর্তী ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।